স্ত্রীর সঙ্গে চোখাচোখি হলো তৈমুরের। প্রিয় মুখখানি দেখতে পেয়ে রোদের মতো অধরে তার ঝলমলে উঠল তৃপ্তির হাসি, যা দৃষ্টি এড়ালো না উৎমির, বরং সেই সুন্দর হাসিতে মুগ্ধ হয়ে তার মন খারাপটাও যেন মুহূর্তেই ভালো হয়ে গেল। সাথে ভেতর থেকে নাড়া দিয়ে উঠল অনুভূতির দল। তৈমুর কোমল স্বরে তার উদ্দেশ্যে বলল, গিয়ে তৈরি হয়ে নিন, আমরা বের হব। স্বামীর কথায় অবাক হয় উৎমি, শুধায়, এখনই? হ্যাঁ। তাদের কথা শুনে উপস্থিত সকলে চমকায়। রায়হান কবির দৃঢ়কণ্ঠে জামাতার উদ্দেশ্যে বললেন, এলেই তো মাত্র, আর এখনই কিনা চলে যাবে? তা কিছুতেই হচ্ছে না বাবা। রাতের খাবার না খেয়ে এখান থেকে যাওয়া তোমাদের চলবে না। স্ত্রীকে ইশারায় যেতে বলে শ্বশুরের পানে পূর্ণ দৃষ্টিতে তাকায় তৈমুর। বোঝানোর উদ্দেশ্যে বলে, অলরেডি এখন 9:30 বাজে। খেয়ে দিয়ে বাড়িতে পৌঁছাতে পৌঁছাতে অনেক রাত হয়ে যাবে, তাই রওনা দিলে এখনই দিতে হবে। দয়া করে আজ আর জোর করবেন না বাবা। কিন্তু তাই বলে না খেয়ে চলে যাবে? তুমি আমাদেরকে জামাই আদরের সুযোগটাই দিচ্ছ না তৈমুর। বিয়ের পর নিয়ম রক্ষার্থে একবার এলেও বেআইনের অসুস্থতার কারণে একদিন থেকেই চলে গেলে। তারপর আরেকদিন আসার কথা থাকলেও হুট করে আর এলে না, বদলে ফেললে মত। এদিকে আজ এলেও যাওয়ার জন্য এত তাড়াহুড়া। আসার মতো সময় পাচ্ছিলাম না, তার উপর সাত সকালে ড্রাইভার ছুটি নিয়ে গ্রামে চলে গেল, যার জন্য ড্রাইভারের অভাবে আমাকে ড্রাইভ করতে হয়েছে। অফিসের কাজের ব্যস্ততায় ওনাকে নিয়ে যাওয়া সম্ভব ছিল না, তাই আমি বললাম বাবার বাড়ি থেকে এতটুকু সময় না হয় ঘুরে আসুন, অনেকদিন ধরেই তো যাওয়া হয় না। হ্যাঁ, উৎমি সেসব আমাদের জানিয়েছে। এরপর আর জামাতাকে জোরাজোরি করতে পারলেন না রায়হান কবির। তৈমুরের দেওয়া বিভিন্ন বুঝ মেনে নিতে বাধ্য হলেন। কথায় কথায় কিয়া বেগম জিজ্ঞেস করলেন, তোমার মা কেমন আছেন বাবা? আলহামদুলিল্লাহ ভালো। শুনলাম তোমার চাচি অসুস্থ, কি হয়েছে ওনার? বয়সের সঙ্গে সঙ্গে বিভিন্ন রোগ জটিলতা শুরুটা বাসা বেঁধেছে, হঠাৎ করে বিছানা থেকে উঠতে পারছেন না। ও, তাদের কথাবার্তার মধ্যেই তৈরি হয়ে ঘর থেকে বেরিয়ে এলো উৎমি। তার উপস্থিতি পেতেই আরও কিছুক্ষণ সকলের সঙ্গে কথা বলে তারপর বিদায় নিয়ে স্ত্রী সমেত শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে এলো তৈমুর। চারিদিকে কৃত্রিমালয়ে রাতের নিকষ কালো অন্ধকার বিলীন হয়েছে। রাতের আকাশে না তাকালে এখন যে রাত তা যেন বোঝা বড়ই দুষ্কর। পার্কিং এরিয়াতে রাখা গাড়িটির দিকে এগিয়ে যেতে যেতে হাতের ভারী শপিং ব্যাগটি দেখিয়ে স্ত্রীর উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ল তৈমুর, কি আছে এতে, ভারী কেন? কি আবার পরীক্ষার খাতা? আজ আপনার সাবজেক্টের পরীক্ষা হয়েছে? হ্যাঁ। প্রত্যুত্তরে মাথা নাড়িয়ে গাড়ির সামনে দাঁড় খুলে দিয়ে দাঁড়ায় সে। উৎমি স্বামীর পানে এক পলক চেয়ে নীরবে উঠে বসে ভেতরে। সেই দরজা আটকে এবার চালকের আসনে এসে বসলো তৈমুর। হাত বাড়িয়ে স্ত্রীর সিট বেল্টটা লাগিয়ে দিয়ে নিজেরটাও বেঁধে নিল। তারপর আর বিলম্ব না করে গাড়িতে স্টার্ট দিয়ে দক্ষ হাতে স্টিয়ারিং ঘুরিয়ে একসময় আবারও প্রশ্ন ছুড়ল, বাড়িতে কি কারো কিছু হয়েছে? গাড়ি ছাড়তেই সিটে হেলান দিয়ে বাইরে স্থির দৃষ্টিতে তাকিয়েছিল উৎমে। স্বামীর করা প্রশ্ন শুনে পাশ ফিরে তাকায় সে। বিলম্ব না করে পাল্টা প্রশ্ন ছুড়ে, এমনটা মনে হওয়ার কারণ? ওখানকার কাউকে খুব একটা স্বাভাবিক মনে হয়নি। সবার মুখে কেমন একটা চিন্তা, বিষণ্ণতার দুঃখী দুঃখী ভাব। তারপর লিফটে আবার সে হারুন আঙ্কেলের সঙ্গে দেখা হয়েছিল। উনি আমায় দেখে জিজ্ঞেস করলেন, উষার খবরটা শুনে নিশ্চয়ই এসেছ? প্রশ্নের বিপরীতে পাল্টা প্রশ্ন ওনাকে করা হয়নি। তার উপর ফ্ল্যাটে গিয়ে সবাইকে দেখলেও উষাকে তো দেখলাম না। দীর্ঘশ্বাস ফেলে পুনরায় বাইরে দৃষ্টি স্থির করে উৎমে। কোনো কিছু না লুকিয়েই সবটা জানিয়ে দেয় স্বামীকে। গতকাল রাত থেকে উষাকে খুঁজে পাওয়া যাচ্ছে না কোথাও। ভাবি ওর ঘরদোর তল্লাশি করে যা বুঝেছে সবকিছু নিয়ে বাড়ি থেকে পালিয়ে গিয়েছে ও। এ নিয়েই বাড়িতে আপাতত শোক সভা চলছে। মা তো মেয়ের জন্য কেঁদে কেটে অস্থির। কথাগুলো শুনে ভীষণ আশ্চর্য হয় তৈমুর। সামনে দৃষ্টি স্থির রেখেই বলল, এই জন্যই তবে কাল বাবুভাবে চলে এসেছিলেন। হ্যাঁ। থানায় গিয়েছিল? হ্যাঁ। বিপরীতে বলার মতো আর কিছু খুঁজে পায় না তৈমুর, তাই নীরব রায়। তবে খবরটা শুনে তার মুখশ্রীতেও চিন্তার ছাপ সুস্পষ্টভাবে ফুটে উঠেছে। মাথা থেকে কিছুতেই বের হচ্ছে না তা। কয়েক মুহূর্ত এভাবেই কাটল। মেইন রোডের মাঝখানে আসতেই রাস্তায় জ্যাম বেঁধে থেমে গেল গাড়ি। উৎমি এবার ফিরে তাকালো স্বামীর পানে। কিছু একটা মনে পড়তেই মোবাইলটা হাতে নিল তৈমুর। গ্যালারি ঘেটে বের করলো একটা ছবি। তারপর মোবাইলটি ধরল স্ত্রীর সম্মুখে। হঠাৎ মুখের সামনে এভাবে আলো পড়ায় ভরকে গেল উৎমি। ঘর সোজা করে সিটে বসলো। তৈমুর বলল, ভালো করে ছবিটা দেখুন একবার।
তার হাত থেকে নিজের হাতে মোবাইলটা নিয়ে স্ক্রিনে মনোযোগী দৃষ্টিতে তাকালো উৎমি। ছবির মেয়েটিকে দেখে বেশ চমকালো। একবার স্বামী তো আর একবার মোবাইলের পানে অবাক দৃষ্টিতে তাকিয়ে থেকে প্রশ্ন করলো, এটা তো উষা, কিন্তু পাশে বসে এই ছেলেটা আবার কে? আর আপনি এবার এই ছবি কোথায় পেলেন? পাইনি, আমি তুলেছিলাম। আপনি? হ্যাঁ, আপনাকে দেখানোর জন্যই তুলেছিলাম, কিন্তু পরে আর দেখানোর কথা মনে ছিল না। আপনার রাগ ভাঙাতে গিয়েই তো ছবির কথা বেমানে ভুলে গিয়েছিলাম। কোত্থেকে তুললেন? কোথায় পেলেন এদের? পেলেনি যখন তখন কিছু বলতে পারলেন না? অফিসে যাওয়ার সময় জ্যামে আটকে গিয়েছিলাম, তখন দেখতে পাই ওদের যেভাবে বারবার একে অপর গায়ের উপর পড়ছিল, তাতে ওদের সম্পর্ক তেমন একটা স্বাভাবিক মনে হয়নি। তাই ভাবলাম ছবি তুলে নেই। তাছাড়া অ্যাডাল্ট ছেলে মেয়ে, ওরা পথে ঘাটে কী বা বলবো। তারপর জ্যাম ছেড়ে দিলে ওরা চোখের আড়াল হয়ে গেল। বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে উৎমের। ছবির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে বিড়বিড় করে, আবার নতুন আরেকটা ছেলের সাথে সম্পর্কে জড়িয়েছিল উষা? এই ছেলের সঙ্গে কি তবে পালিয়েছে? নানা ধরনের চিন্তা করতে করতে তৈমুরের মোবাইল থেকে নিজের মোবাইলে ছবিগুলো শেয়ারে নিয়ে পাঠিয়ে দেয় ভাইয়ের নাম্বারে। স্বামীর উদ্দেশ্যে বলে, মায়ের অতি আদরে এই মেয়ে একদম নষ্ট হয়ে গেছে। নইলে লেখাপড়া বাদ দিয়ে এমন একটা ছেলের সঙ্গে কেউ চিপকে থাকে, ঘোরাঘুরি করে? প্রত্যুত্তর করে না তৈমুর। জ্যাম ছেড়ে দিতেই গাড়ি চালাতে ব্যস্ত হয়ে পড়ে সে। ডান হাতে স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতে বাম হাত বাড়িয়ে দিয়ে বলে, দিন কি? আমার মোবাইল। স্বামীর কথায় পাত্তা দেয় না উৎমি। ততক্ষণে মোবাইল হাতে পেয়ে ডাটা অন করে গ্যালারি থেকে সোজা সে চলে গিয়েছে ফেসবুকে। প্রোফাইল ঘাটাঘাটি করে এক ফাঁকে নিজের আইডি সার্চ করে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে ঢুকলো তৈমুরের মেসেঞ্জারে। সামনের আয়না দিয়ে স্ত্রীর কাজকর্ম এক পলক দেখে দীর্ঘশ্বাস ফেলল তৈমুর। বলে উঠল, আমি নিতান্তই ভদ্র সভ্য একজন পুরুষ। যা খুঁজছেন তার কিছু আপনি চিরুনি তল্লাশি করেও খুঁজে পাবেন না। স্বামীর মুখে স্বামীর করা প্রশংসা শুনে মুখ বাঁকিয়ে পুনরায় নিজের কাছে মনোযোগ দিল উৎমি। ভার্সিটিতে থাকাকালীন বান্ধবীদের থেকে সে শুনেছিল পুরুষ মানুষের চরিত্র কেমন তা বোঝা যায় তাদের মেসেঞ্জার চেক করলে। এতদিন অবশ্য কথাটা তার মনে ছিল না, তবে মোবাইলটা হাতে পেয়ে ঠিকই তা মনে পড়ে গেল উৎমির। কয়েক মিনিট বাদে তৈমুর পুনরায় বলল, বলেছিলাম না পাবেন না কিছু, অযথা চার্জ শেষ করছেন। হৃদিতাকে অ্যাকাউন্ট থেকে অনেকগুলো অতি রোমান্টিক মেসেজ আসছে আপনার কাছে। কেউ? মেসেজ রিকোয়েস্ট ঝুলে আছে। কিন্তু আপনি সিন করেছেন সব। আম্মা আর আপার পছন্দ করা মেয়ে। আরো একটা মেয়ে? বিয়ের বয়স হলে আশেপাশে কত মেয়ের আনাগোনা থাকে। ও, এ প্রসঙ্গে আর স্বামীকে ঘাটায় না উৎমি। জায়গা মতো রেখে দেয় মোবাইলটা। আয়না দিয়ে স্ত্রীর মলিন মুখশ্রী আর চোখে দেখে মুচকি হাসে তৈমুর। নিজ থেকেই বলতে থাকে, আমাদের বিয়ের মাস 6 আগে এই মেয়ের সন্তান নিয়ে বাড়িতে হাজির হয় বুবু। আম্মা আবার বুবুর কথাকে সর্বদাই গুরুত্ব দেন, কারণ বুবু হচ্ছে বিচক্ষণ মানুষ। উনি কখনোই আমাদের কিংবা আমাদের পরিবারের কোনো ক্ষতি চান না। তাই বুবুর রসিয়ে কষিয়ে বলা কথা শুনে আম্মা গলে গিয়ে এক ফাঁকে আমাদের কাউকে না জানিয়েই মেয়ে দেখতে গিয়ে একেবারে মেয়ে পছন্দ করে আংটিও পরে দিয়ে আসেন। উৎসুক দৃষ্টিতে স্বামীর পানে এবার তাকায় উৎমি। তৎক্ষণাৎ বলে ওঠে, একেবারে আংটি? এত পছন্দ হয়েছিল? হ্যাঁ, আমি আবার জেলে ছিলাম তার সপ্তাহখানেক পর। বাবা মারা যাওয়ার মাস 2 পর আমি নতুন চাকরি পাই। এরপর থেকে বাড়িতে বিয়ের জন্য চাপ দেওয়া শুরু করে। সরাসরি জানিয়ে দেন আমার বউ নাকি ওরা নিজে পছন্দ করে ঘরে তুলবেন। তারপর থেকে শুরু হয় বাড়িতে ঘটকের আনাগোনা। কিন্তু পাত্র নিয়ে তিনি খুবই বিড়ম্বনায় পড়েন। কাউকে আমার পছন্দ হলে বুবুর পছন্দ হয় না, দুজনের পছন্দ হলে পছন্দ হয় না মেয়েদের পারিবারিক অবস্থা, আবার ওনাদের সব দিক দিয়ে পছন্দ হলে আমার পছন্দ হয় না। এভাবেই 1.5-2 বছর যাওয়ার পর হাল ছেড়ে দেন ওনারা। শেষমেশ ওরের জেএসসি পরীক্ষার সিট যেখানে পড়ে সেখানে গিয়ে কোন এক অভিভাবকের মাধ্যমে এই রীতি তার খোঁজ পায় বুবু। এক ফাঁকে সে ভদ্রমহিলার সঙ্গে গিয়ে নাকি দেখে আসে মেয়েকে। তারপর ওরের পরীক্ষা শেষে আম্মাকে এসে বুঝিয়ে সুঝে বুবুই নিয়ে যায় মেয়ে দেখাতে। আর সেখানে গিয়ে এক পর্যায়ে আমারও বেশ পছন্দ হয়ে যায়। বাবা, তাহলে তো বলতে হয় মেয়েটা দেখতে অত্যন্ত রূপসী আর যোগ্যতা সম্পন্ন। এমন মেয়ে ছেড়ে ছেলে আমার কাছে এসেছে বলেই তবে ওনাদের এত রাগ আমার উপর। মুচকি হাসে তৈমুর। প্রত্যুত্তরে বলে, যা ভাবছেন তেমন কিছু না। আমাদের সমাজে এখনো বেশিরভাগ মানুষ বিয়ের বাজারে অল্প বয়সী কিশোর মেয়েদেরকে প্রাধান্য দেয় বেশি। আর শিক্ষিত 20-21 পেরিয়ে যাওয়া মেয়েদের দেখে হীন ও নিচু দৃষ্টিতে। আমার মা বোনও শিশু মরসের কাতারই পড়ে। তাদের মন মানসিকতাও ঠিক তেমনই। নিজের অল্প বয়সে সংসার জীবনে প্রবেশ করে ঠিকমতো লেখাপড়া করতে পারেনি, তাই ছেলের জন্য তেমন মেয়েই চায়
আমার ভাইয়ের জন্য এমনও চেয়েছিল, কিন্তু শেষমেশ বাবার কারণে ভাইয়ের পছন্দ মোতাবেক ভাবির সঙ্গেই তার বিয়ে হয়, যার কারণে আম্মা ছিলেন নারাজ। তবে এর শোধ অবশ্য ভাবির উপরে কম তোলেননি। একসময় এই সাংসারিক অশান্তিতে ধৈর্য হারিয়ে ভাইয়া গিয়ে বাবার সাথে কথা বলে। বাবাই হয়তো আলাদা হওয়ার বুদ্ধিটা দিয়েছিলেন তাকে, নইলে এসব বুদ্ধি ভাইয়ের মতো মানুষের মাথায় আসার কথা না। আপনার বাবা এমন বুদ্ধি দিয়েছে, তাও নিজের ছেলেকে? হ্যাঁ, আমার অবশ্য তাই মনে হয়। নইলে বাবা বেঁচে থাকাকালীন আলাদা হওয়ার মতো দুঃসাহস ভাইয়ের হতো না। বাবা আর আম্মাকে প্রচণ্ড ভয় পেত সে। আর হৃদিতা মেয়েটা, সব ঠিক হওয়ার পরেও তার সঙ্গে বিয়ে হলো না কেন আপনার? মেয়েটা একটু বেশি ছোট, আমার থেকে 12-13 বছরের ছোট তো হবেই। সবে কলেজে পা দিয়েছে। অতটুকু একটা মেয়ে আমার সঙ্গে যায়, ও আমায় বুঝবে থেকে আমার সংসার বুঝবে। তাছাড়া আমিও কি আর ওকে বুঝবো? এক যুগেরও বেশি দুজনের বয়স থেকে শুরু করে মন মানসিকতার পার্থক্য। অথচ আম্মা এত কিছু না ভেবে বয়স কম, পারিবারিক অবস্থা ভালো দেখে বিয়ে ঠিক করে ফেললেন। আমি আবার এই বিষয়ে জেনেছি আংটি পরে আসার 3 দিন পর। তাই মেয়ে এসব আজে বাজে মেসেজ দেখে প্রোফাইল ঘেটে দেখি বাচ্চা একটা মেয়ে, কিন্তু কথাবার্তা খুবই পাকা পাকা। যদিও এই বয়সে মেয়ের একটু বেশি পাকা আর আবেগপ্রবণ হয়, তাই রিপ্লাই দেওয়ার প্রয়োজন মনে করিনি। তবে বাড়িতেও এই বিষয়ে কিছু বলিনি। আমি আসলে দেখতে চেয়েছিলাম তারা কখন আমায় জানায়। দম ফেলে তৈমুর, কয়েক সেকেন্ড থেমে আবারও বলা শুরু করে। তারপর আম্মা, বুবু, দুলাভাই সবাই মিলে একদিন একসঙ্গে বসে আমার সবটা জানায়। বিয়েতে রাজি করানোর জন্য অনেকভাবে বোঝায়, কিন্তু মেয়ের বয়স শুনে আমি সঙ্গে সঙ্গে না করে দিই। এর মধ্যে আবার ভাই নিয়ে আসে আরেক মেয়ের সন্তান। আম্মাকে ছবি দেখানোর পর ওনার খুব পছন্দ হলেও পরবর্তীতে বুবুকে সে ছবি দেখালে বুবু একটু গড়িমসি শুরু করে। পরে নাকি মেয়ের বয়স, শিক্ষকতার যোগ্যতা শুনে রিজেক্ট করে দিয়েছিলেন আম্মা। এরপর টানা 3 মাস আমার জীবনে চলল বিপর্যয়। বিপর্যয় কেন? কেন আবার? সারাদিন অফিস শেষে রাতে বাড়ি ফিরলেই বিয়ে নিয়ে আম্মার চাপাচাপি। ওদিকে বুবু ফোন দিয়ে বারবার বোঝায় একবার মেয়ের সঙ্গে অন্তত দেখা করে আয়। বুবুর মতে এই মেয়েকে বিয়ে না করলে আমায় নাকি পস্তাতে হবে। এদিকে আবার আলাদাভাবে ভাই ভাবিও কল দিয়ে সে একই কথা। তৈমুর আম্মার ফাঁদে একদম পা দিবে না, জীবন শেষ হয়ে যাবে। এর থেকে আমাদের পছন্দ করে মেয়ের সঙ্গে একবার দেখা করে এসো, এই মেয়েই তোমার জন্য একদম পারফেক্ট। উফ, পাগল হয়ে যাচ্ছিলাম। তারপর এক কলিগের সঙ্গে বিষয়টি শেয়ার করার পর তিনি পরামর্শ দিলেন, এর হাত থেকে বাঁচতে চাইলে সময় নিয়ে 2 পাত্রকে দেখে আসুন। এদের মধ্যে যাকে ভালো লাগবে তাকে না হয় বিয়ে করবেন, আর ভালো না লাগলে বাড়িতে কয়েক মাস আর যাওয়ার দরকার নেই, এমনিতে সব ঠিক হয়ে যাবে। ভুরুদাই কুঞ্চিত হলো উৎমির, প্রশ্ন ছুড়ল। এর মধ্যে আমি ছিলাম ভাই ভাবির পছন্দের মেয়ে, তাই তো? হুম ওই রীতিতার সঙ্গে আমার আগে দেখা করেছিলেন? হুম, দেখাই করিনি। এর বয়স, ক্লাস আর পাকাপাকি মেসেজ দেখে শুরুতেই বাতিলের লিস্টে রেখে দিয়েছিলাম। দেখা দেখে তো প্রশ্ন ওঠে না। বউ খুঁজছিলাম, বাচ্চা নয়। ওদিকে আপনাকে রিজেক্ট করার কোনো কারণ ছিল না। যাকে দেখিনি তাকে রিজেক্ট করবো কিভাবে? যে ছবি ভাইয়া এনেছিল সে ছবি আমাকে আম্মা দেখাননি, কিন্তু বিয়ে না করার চিন্তা ভাবনা নিয়ে আপনার সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। তবে কথাবার্তার ছাঁচ, রূপ আর ভাই ভাবির করার প্রশংসা শুনে মনে হলো বিয়েটা যখন করতে হবে তখন একে কেন নয়। তাই ভাইয়ার মতো আমিও শেষ পর্যন্ত আম্মার বিপক্ষে গিয়েই ফরজ কাজটা সেরে ফেললাম। ঠিক করেছিলাম না? অধরে অজান্তেই একচিলতে হাসি ফুটে ওঠে উৎমির, প্রসঙ্গ বদলে শুধায়। তা বিয়ের আগে কখনো কাউকে ভালোবেসেছিলেন, প্রেম করেছিলেন? না, সেসব আমার জীবনে আসেনি। কখনোই না? না, কেন? একদম ছোটবেলাতে ওসব বুঝিনি। প্রাইমারির গণ্ডি পেরোতেই বাবা নিয়ে ভর্তি করিয়ে দিলেন বয়েজ স্কুলে, যার জন্য প্রেম করার মতো আশেপাশে কোনো মেয়ে ছিল না। তারপর ওই ধাপ শেষ করে চান্স পেলাম গেছি নটরডেম কলেজে। ওখানে শুধু ছেলে আর ছেলে। আবেগের বয়সে যে প্রেমে পড়বো সেই সুযোগটা আমার কাছে ছিল না। তার উপর তখন হোস্টেলে থাকতাম বলে স্মার্টফোন ব্যবহার করা ছিল একদম নিষিদ্ধ। ভার্সিটি লাইফ? ইচ্ছে করেনি। ততদিনে ওসব আবেগ আর আমার মধ্যে ছিল না। কখনো সেভাবে কারো দিকে তাকানোই হয়নি। অযথা এসবের সময় নষ্ট করে পাপ বাড়ি কী লাভ? সিটে হেলান দিয়ে একদৃষ্টিতে পাশে বসা লোকটির পানে তাকিয়ে আছে উৎমি। এই প্রথম উৎমির মনে হলো এই লোকটি প্রবল ব্যক্তিত্বের অধিকারী, চমৎকার একজন সুপুরুষ, যার জীবনে মা বোনের পর সে ছাড়া আর উৎক কোনো নারীর অস্তিত্ব নেই। হঠাৎ করেই মস্তিষ্ক জুড়ে হানা দিল অতি বিচ্ছিরি একটি কথা।
তুই এই স্বচ্ছ পুরুষটির যোগ্য না সত্যি। এই পুরুষটি তোর থেকে আরো ভালো। সৎ কোনো নারীকে জীবনে পাওয়ার কথা ছিল, সেখানে তুই কি তাকে ঠকাসনি? দমবন্ধ হওয়ার উপক্রম হলো উৎমির। চোখ জোড়া বন্ধ করে নিঃশব্দে কয়েকটা নিঃশ্বাস ফেলে চাইল সে। দৃষ্টি সরিয়ে স্থির করলো কাচ নামানো জানালার বাইরে। মস্তিষ্কের সঙ্গে প্রবল লড়াই করতে করতে তার বিরুদ্ধে গিয়েই একসময় মনে মনে বলে উঠল, না, আমি ভুল করেছিলাম। আবেগের বশে ভুল মানুষের দিকে একসময় ঝুঁকে পড়েছিলাম, কিন্তু তার জন্য কম শাস্তি তো আর পাইনি। এখন আমার জীবনে তৈমুর ছাড়া আর কেউ নেই, কেউ না। এটাকে ঠকানো বলে না। তার বিভিন্ন উদ্ভট সব ভাবনার মধ্যে গাড়িটা আবারও থেমে গেল। সিট বেল্ট খুলে গাড়ি থেকে নেমে এসে উৎমির পাশে দরজাটা খুলে দিল তৈমুর। বলল, নেমে আসুন। ধ্যানভঙ্গ হলো উৎমির। ঘোরের মধ্যেই শুধালো, আমরা কি পৌঁছে গিয়েছি? না, এখনো 20 মিনিটের পথ বাকি। তাহলে খেতে পাইনি আপনার? আমার তো পেয়েছে। নেমে আসুন। এইখানকার রেস্তোরাঁটা খুব ভালো। চলুন, রাতের খাবারটা বরং আজ এখানে সেরে নেই। আপনার মা চিন্তা করবেন না? না, ফোন করে জানিয়ে দিয়েছে। এত কিছু না ভেবে নেমে আসুন তো। বিপরীত আর কিছু বলল না উৎমি। বাধ্য মেয়ের মতো গাড়ি থেকে নেমে দাঁড়ালো। তারপর গাড়ি লক করে তৈমুর সামনে এগোতেই তার পিছু পিছু হাঁটা ধরল। উষা পালিয়ে যাওয়ার সপ্তাহ দুয়েক পেরিয়েছে। উৎমির পাঠানো ছবিগুলো নিয়ে তার পরের দিনই থানায় গিয়ে উপস্থিত হয়েছিল উৎস, কিন্তু তাতেও বিশেষ কোনো লাভ হয়নি। সবিজ সেই ছেলেটির খোঁজ পেলেও পাওয়া যায়নি উষার কোনো খোঁজ। ছেলেটির ভাষ্যমতে উষার সঙ্গে বেশ কয়েকদিন আগেই তার সম্পর্কের বিচ্ছেদ ঘটেছে। এরপর থেকে দুজনার মধ্যে হয়নি আর কোনো ধরনের যোগাযোগ। সে বিষয়ে বেশ কয়েকদিন তদন্ত চললেও ছেলেটির বিরুদ্ধে তেমন কোনো শক্তপোক্ত প্রমাণ না পাওয়ায় শেষমেশ তাকে ছেড়ে দিতে বাধ্য হয় পুলিশ। মনের গহীনে সন্দেহ ডানা বাঁধে। তাহলে কি অন্য কারোর সঙ্গে সম্পর্ক ছিল মেয়েটির? হতে পারে। যে স্বেচ্ছায় হারায় তাকে কি আর খুঁজে পাওয়া সম্ভব? তাই হয়তো উষাকেও আর পাওয়া গেল না। পুলিশও এক পর্যায়ে ওখানে এই কেসটার ইতি টেনে দিল। সাথে অবশ্য বিদ্রুপ করে এও বলে দিয়েছিল, ওসি সাহেব, পারিবারিক শিক্ষাই হচ্ছে বড় শিক্ষা, যা আপনারা আপনাদের মেয়েকে দিতে পারেননি। নইলে একটি মেয়ের একসঙ্গে এত ছেলের সাথে কিভাবে সম্পর্ক থাকতে পারে? আর টাকা পয়সা গহনা নিয়ে পালিয়ে যাওয়ার দুঃসাহসী বা পায় কিভাবে? এত অপমানের পরে আর কোনো কথাই থাকে না। তৎক্ষণাৎ ছেলেকে নিয়ে থানা থেকে বেরিয়ে আসেন রায়হান কবির। এত বছরের অর্জিত সম্মান কয়েক মুহূর্তে নিজের এক অপদার্থ সন্তানের কারণে ধুলোয় মিশে গিয়েছে ওনার। বাড়িতে এসেই তিনি ঘোষণা করে দিলেন, আজ থেকে আমার 2 সন্তান, উৎস এবং উৎমি। ওরা ব্যতীত আমার আর কোনো সন্তান নেই। তাই ওই মেয়ের নাম আমি আর কারো মুখে শুনতে চাই না। তার জন্য এখনও যদি কারো মনে কষ্ট থেকে থাকে তাহলে সে যেন বাড়ি থেকে বেরিয়ে যায়। স্বামীর এই রাগান্বিত স্বরে বলা কথায় কেয়া বেগম যেন ভয়ে কেঁপে উঠলেন। কথার বিপরীতে আর টু শব্দটি পর্যন্ত করতে পারলেন না তিনি। নীরবে শুধু ফেলে গেলেন চোখের পানি। রিনিতার শরীরটা দিন দিন খারাপ যাচ্ছে। সংসার সামলে উঠে পুত্রবধূর সেবা শুশ্রূষা করা কেয়া বেগমের পক্ষে সম্ভব নয়। মেয়ের কথা এখনো তিনি ভুলতে পারেননি। শেষবার শেষে স্বামীর ভয়ে মন খুলে কাঁদতেও পারেন না। কয়েকদিনের ব্যবধানে কঠিন হৃদয়ের এই ভদ্রমহিলার কি একটা অবস্থাই না হয়েছে। না ঠিকমতো খেতে পারছেন আর না পারছেন ঘুমোতে। ছোট মেয়েটিকে কত আদর দিয়েই না বড় করেছিলেন কিয়া, অথচ সেই আদর ভালোবাসাকে বুড়ো আঙুল দেখিয়ে দুদিনের কোনো এক ছেলের ভালোবাসায় বুঁদ হয়ে শেষ পর্যন্ত কিনা বাড়ি ছেড়েই চলে গেল মেয়েটি। বোকা মেয়ে, এই যুগে এসেও বুঝতে পারলো না বাবা মা ভাই বোন ছাড়া একটি মেয়েকে কেউ বেশি ভালোবাসতে পারে না। এরা ব্যতীত কেউ তার আপন নয়। পরিবার ব্যতীত সকল ভালোবাসাই রয়েছে স্বার্থ। টনি ড্রয়িং রুমে বসে টিভিতে কার্টুন দেখছে। খানিক বাদে বাদে আইসক্রিমের দিকে ফিরে ফিসফিস করে কিছু বলছে। কেয়া বেগম কাজের বুয়াকে সঙ্গে নিয়ে এই অসময়ের রান্নাঘরে দাঁড়িয়ে বানাচ্ছেন পিঠে পুলি। রায়হান কবির বাড়িতে নেই, হয়তো সঙ্গীদের নিয়ে গিয়েছেন কোথাও হাঁটতে। কলিং বেল বাজার শব্দ হলো। বুয়া ছুটে এসে দরজা খুলে দিতেই ভেতরে প্রবেশ করলো উৎস এবং রিনিতা। অফিস থেকে হাফ বেলা ছুটি এনে স্ত্রীকে নিয়ে ডাক্তার দেখাতে গিয়েছিল উৎস। সেখান থেকেই সবে ফিরল তারা। বাবা মাকে একত্রে ফিরতে দেখে দৌড়ে গেল টনি। তৎক্ষণাৎ মেয়েকে কোলে তুলে নিল উৎস। আদুরে গলায় শুধালো, আমার তনিমা খেয়েছে? দাদি খাইয়ে দিয়েছে। দুষ্টুমি করেছে দাদির সাথে? হুম, করেনি। টিপস এনেছো? এনেছি তোমার আম্মুর কাছে। বাবার উত্তর শুনে মায়ের পানে তাকায় টনি। রিনিতা ততক্ষণে গিয়ে বসেছে সোফায়। বাবার কোল থেকে নেমে দৌড়ে গিয়ে মায়ের কাছে চলে আসে টনি। আলতো করে ছোট্ট হাতটা মায়ের গর্ভের উপর রেখে মুখের দিকে তাকিয়ে শুধায়, আম্মু ডাক্তার কবে বের করে দেবে বাবুকে?
মেয়ের কথায় আপনা আপনি ঠোঁটের কার্নিশে হাসি ফুটে ওঠে রিনিতার। মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, এই তো আর কয়েকদিন পর। এখন বেল করলে কি হবে? বাবুর কষ্ট হবে। এই নাও তোমার চিপস। তোমার জ্যান্ত আইসক্রিমকে নিয়ে দাদির ঘরে গিয়ে খাও। মুহূর্তেই চিপস দিয়ে মেয়েকে ভুলিয়ে ধীরে সুস্থে ঘরের পথে পা বাড়ালো সে। বাইরে থেকে এসেছে, পোশাক বদলে হাত মুখ ধুতে হবে তো। দীর্ঘদিন অসুস্থতায় ভোগার পর সকাল থেকে সুস্থতা অনুভব করছেন জয়নাব। টানা 3 দিন বাঁচা মারার অবস্থা নিয়ে হাসপাতালে পড়ে থেকে গতকাল রাতেই সেখান থেকে ছাড়া পেয়ে বাড়ি ফিরেছেন তিনি। সেই সংবাদ শুনে মেয়ে জামাই নাতি নাতনি থেকে শুরু করে ওনার বাপের বাড়ির আত্মীয় স্বজনেরা ভিড় জমিয়েছে ফুলকুঞ্জে। 2 দিন আগেও নির্দিষ্ট সময় ব্যতীত লোকজনের সারা শব্দ না পাওয়া বাড়িটিতে আজ যেন কোথাও পা ফেলার জো নেই। জয়নাব নিজ ঘরের বিছানায় অর্ধস্ব অবস্থায় বসে আছেন। অল্প কয়দিনেই যেন শরীরটা ওনার বড়িয়ে গেছে। ওনার ঠিক পাশে বসে আছেন বড় মেয়ে বসরা, ছোট যা করবি আর মেঝেতে নাতনিকে নিয়ে বিছানো মাদুরে বসা ছোট মেয়ে রেণুকা এবং ছোট ভাইয়ের বউ বিলকিস। মালতী ফুফু এসে বাকিদের চা বিস্কুট আর জয়নাবের হাতে ফলের বাটি এবং গ্লুকোজের গ্লাসটি ধরিয়ে দিলেন। গম্ভীর কণ্ঠে বললেন, তুরাক বাবায় আমনেরে সবগুলা খাইতে কইছে। আমি 1 ঘন্টা পর আইয়া খালি বাড়িগুলা লইয়া যামু। নিজের কথা শেষ করে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়ালেন তিনি। জয়নাব তৎক্ষণাৎ পিছু ডাকলেন, এই মালতী শুন না। প্রতিমধ্যে থেমে দাঁড়ালেন মালতী ফুফু। বুড়োদাই কুঞ্চিত করে পিছু ফিরে তাকালেন। জয়নাব মৃদু হেসে বললেন, আমার না পোলাও গোশ খাইতে মন চাইছে। তুরাগের বউরে পোলাও আর গোশ অনেক সুন্দর স্বাদ রান্না করে। ওই তৈমুরের বিয়ার সময় খাইছিলাম, কিন্তু একটু গিয়া কবি আইসে একটু রান্না করতে, রাইতে খামু। কথার পিঠে তৎক্ষণাৎ কোনো জবাব দিতে পারলেন না মালতী ফুফু। রেণুকা চোখ মুখ কুচকে মায়ের উদ্দেশ্যে বলে উঠল, এই অসুস্থ শরীর নিয়ে আপনি পোলাও মাংস খাবেন আম্মা? শরীর তো আপনার আরো খারাপ করবে। এখন এসব খাওয়ার দরকার নেই। একেবারে সুস্থ হয়ে তারপর না হয় খাবেন। মেয়ের কথায় মুখখানি মলিন হয়ে গেল জয়নাবের। আহত স্বরে বললেন, এমন করস কেন রে রেনু? অনেক দিন ধইরা খাইতে মন চাইছে, কিন্তু মুখে তেমন রুচি পাইতাছিলাম না। এখন মুখে রুচিও আছে, আবার আইজ তো তুরাগ্রহ হয়েছে। খাই না, সুস্থ হওয়া পর্যন্ত বাঁচুম না মরুম তার কোনো গ্যারান্টি আছে? রেণুকা হয়তো আরো কিছু বলতে চাইল, কিন্তু মালতী ফুফু তাকে আর বলার মতো কোনো সুযোগ না দিয়ে নিজেই বললেন, আমি বড় বউরে গিয়া কইতাছি, মনের ইচ্ছা পূরণ করতে হয়। হাসাই তো, কইলে কে বাঁচবো আর কে মরবো তার কোনো হিসাব আছে? আপনি বরং এই ফল আর শরবত খাইয়া শেষ করেন বড় ভাবি, আমি যাইয়া কইতাছি। কথাটি শুনে পূর্বের ন্যায় আবারও ঠোঁটের কার্নিশে হাসি ঝলমলিয়ে উঠল জয়নাবের। মালতী ফুফু সেখান থেকে চলে এলেন নিচে। অন্দরমহল জুড়ে দৌড়াদৌড়ি করছে বাচ্চারা। সোফায় বসে গল্প করছে জয়নাবের মেজ মেয়ে ঝুমুর, ভাইয়ের 2 ছেলের বউ আসমা, শেফা এবং মা মেয়ে শাহানা তিথিয়া। অবশেষে রাগ অভিমান ছেড়ে ফেলে স্বামী সন্তান নিয়ে গতকাল রাতেই বাপের বাড়িতে এসেছে তিথিয়া। স্বামীর পরামর্শে মা ভাইয়ের সঙ্গে মিটিয়ে নিয়েছে সকল ভুল বোঝাবুঝি। বাড়িতে আসা সব পুরুষদের নিয়ে তুরাগ গিয়ে বসেছে দোতলা ছোট্ট ড্রয়িং রুমটায়। সেখানেই বিকেলে চায়ের সঙ্গে মেতে উঠেছে তাদের আড্ডা। উৎমি তখন সবে বাড়িতে এসে পৌঁছেছে। রাস্তার জ্যামের কারণে ফিরতে ফিরতে আস্তার 8 ঘন্টা দেরি হয়েছে। তিথিয়া ভাইয়ের বউকে দেখতেই মুখ বাঁকিয়ে মায়ের পানে তাকিয়ে ইশারা করল। মেয়ের ইশারায় পুত্রবধূর পানে তাকালেন শাহানা, কিন্তু উচ্চস্বরে কিছু বলার সাহস পেলেন না। এতগুলো মানুষের সামনে খারাপ শাশুড়ির তোকমা পাওয়া বড়ই বেমানান, তাই সাবলীলভাবে জিজ্ঞেস করলেন, আইজ ফিরতে এত দেরি হইল যে? শাশুড়ির প্রশ্নে প্রতিমধ্যেই থেমে দাঁড়ালো উৎমি। উত্তর দিল, রাস্তায় অনেক জ্যাম ছিল। সঙ্গে সঙ্গে বিদ্যুপের সুরে ভেসে এলো তিথিয়ার করা মন্তব্য, সত্যিই জ্যাম ছিল নাকি বাড়িতে এত মানুষ দেখে কাজ করার ভয়ে বাপের বাড়ি গিয়ে বসেছিলে? কথাটায় ভীষণ বিরক্ত হলো উৎমি। অপমানজনক কথাবার্তার কারণে ননদ নামক ভদ্রমহিলাকে এখন আর সহ্য হয় না তার। তাই সৌজন্য না দেখিয়ে সোজাসাপটা জবাবে বলল, নিজের সংসার ফেলে 2 দিন পর পর বাপের বাড়ি গিয়ে বসে থাকার মেয়ে তো আমি নই। আপনার বিশ্বাস না হলে নিজে একবার যাতায়াত করে দেখুন।
কথাটা শেষ করে আর সেখানে দাঁড়ালো না সে, দ্রুত হেঁটে চলে গেল ঘরে। তিথি আর মুখশ্রী অপমানে হয়ে গেল থমথমে, মুখ বাঁকিয়ে সবার উদ্দেশ্যে বলল। দেখলে কেমন তেজ মেয়ের? তার কথায় সায় জানালো সকলে। আসমা ফোড়ন কেটে বলল। হ্যাঁ দেখলাম। আমরা তো আমাদের শাশুড়ি ননদের চোখের দিকে তাকানোর সাহসটাই পাই না, আর এ একেবারে মুখে মুখে তর্ক করে গেল। আসমার কথায় উৎসুক হয়ে উঠল মামে। শাহানা অসহায়ের মতো মুখ করে বললেন। কি আর বলবা মা, সবই আমার কপাল। ছেলে আমার শিক্ষিত মেয়ে ঘরে এনেছে, কিছু বলাও যায় না, মুখের ওপর ঠাস ঠাস করে জবাব দিয়ে দেয়। ঝুমুর আর চোখে চাচির পানে তাকিয়ে শুধালো। তৈমুর যে ভদ্র শান্তশিষ্ট ছেলে, আপনি শুরুতে বাধা দিলে এমন মেয়ে কি আর আনতে পারতো বাড়িতে? দোষটা আপনারই মেজো চাচি, বিয়ের আগেই যাচাই বাছাই করে নেবেন না? আর যাচাই বাছাই? তৈমু নিজে নিজে এসব করার ছেলে। সারা জীবন তো আমার ছেলে ওর বাপের মতোই লেহাপড়া নিয়েই ব্যস্ত ছিল। এই মেয়েকে ওর ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়েছে। এসব তুরাগের বইয়ের কাজ। মুহূর্তেই জমে উঠল গল্পের আসর। এক কথা দু কথা থেকে শুরু হলো বাড়ির বউদের দোষ গুণ খোঁজার কাজ। সন্ধ্যার জন্য নাস্তা তৈরি করছে জেবা, তার হাতে হাতে সাহায্য করছে করবীর পুত্রবধূ সুচি। মালতী ফুফু উপর থেকে সোজা এলেন রন্ধনশালায়, জেবার উদ্দেশ্যে বললেন। বড়ভাবেই তোমার হাতের পোলাও গোস্ত খাইতে চাইছে গো বউ। সিঙ্গারায় আলুর পুর ভরছিল জেবা। কথাটা শুনে ঘাড় ঘুরিয়ে তাকালো সে, ভাবুক হয়ে বলল। এখন পোলাও গোস্ত? এখন না, রাইতে খাইব। ওদিকে আম্মা তো বলে গেলেন সাদা ভাত, মাছ, মুরগি আর ডাল রাখতে। তাছাড়া গরুর গোস্তও তো ফ্রিজে নেই। জনের বাবাকে কাল সকালে বাজারে পাঠাবো ভেবেছিলাম। কি কমু ক, কতগুলা দিন অসুখে ভুইগা মানুষটা খাইতে চাইলো, না খাওয়াইলে কেমন হয়? মানুষের হায়াত মওয়াত তো আর বইলা কইয়া আহে না। মাথা নাড়ায় জেবা। এই মুহূর্তে কি করবে বুঝতে পারে না সে। সুচি সিঙ্গারা ভাজতে ভাজতে বলে উঠল। এক কাজ করুন ভাবি, শুধু বড় চাচির জন্য না হয় পোলাও গোস্ত রান্না করে দিন, আর বাকিদের জন্য যা যা বলা আছে তাই রাখবেন। আমরা তো আছি, একসঙ্গে করতে করতে সব সেরে ফেলবো। হ্যাঁ তাই ভাবছি, মানুষটা খেতে চেয়েছে যখন। কিন্তু গরুর গোস্ত? আমি বরং আপনার দেবরকে বলে আসি, ও গিয়ে না হয় নিয়ে আসবে। সায় জানায় জেবা। সুচি আর দাঁড়ায় না সেখানে, খুন্তিটা মালতী ফুফুর হাতে ধরিয়ে দিয়ে চলে যায় স্বামীর খোঁজে। বাইরের পোশাক বদলে হাত মুখ ধুয়ে সোজা নিচে নেমে রন্ধনশালায় প্রবেশ করল উৎমি। চারদিকে একবার চোখ বুলিয়ে অধরে কৃত্রিম হাসি ফুটিয়ে প্রশ্ন করল। নাস্তা বানাচ্ছেন আপনারা? কথাটি শুনে তার দিকে ফিরে তাকালো সবাই। ছোট যাকে দেখে মুচকি হাসলো জেবা, পাল্টা প্রশ্ন ছুড়ল। কখন ফিরলে? এই তো কিছুক্ষণ আগে। ইদানিং কাজের চাপ বেড়েছে মনে হয়। হ্যাঁ কিছুটা। তাই একটু বিশ্রাম নিতে পারতে। আমরাই তো এদিকটা সামলে নিচ্ছিলাম। সারাদিন খাটাখাটনির পর আগুনের তাপ সহ্য হবে? অধরে হাসি ফুটে উঠল উৎমির। শুরু থেকে মেয়েটির আচার ব্যবহারে মুগ্ধ সে। এই বাড়িতে এসে স্বামীর পরে এই মানুষটিকেই সে পেয়েছে, যে কিনা তার সঙ্গে কখনোই কোনো খারাপ আচরণ করেনি। কথার বিপরীতে হেসে বলল। সমস্যা নেই, অভ্যস্ত হয়ে গিয়েছি। আর চোখে একবার তাকে দেখে রান্নায় মন বসালো জেবা। চাকরি আর সংসার দুটো একসঙ্গে সামলানো মোটেও সহজ নয়। পুরুষ যেমন অফিসে যাওয়ার আগে সম্মুখে সাজানো খাবার, গোছানো জামা কাপড় পায়, এমনকি বাড়ি ফিরে হাতের নাগালে পেয়ে যায় সমস্ত কিছু, তেমন করে একটা নারী সেসব সুবিধা পায় না। চাকরি করতে হলে নিজের সমস্যার সমাধান তার নিজেকেই করতে হয়। নিজের চিন্তা বাদ দিয়ে করতে হয় সংসারের চিন্তা। তাদের ক্লান্তি নেই, তারা হাসি মুখেই ঘরে বাইরে করতে পারে অসাধ্য সাধন। রাতে তৈমুরের ফিরতে ফিরতে বেঁচে গেল 9টা। বাড়িতে সকলের আসার খবর পেয়ে আজ একটু তাড়াতাড়ি অফিসের কাজ সেরে চলে এসেছে সে। অন্দরমহলে প্রবেশ করতেই দেখা পেয়ে গেল মা আর বোনের। সঙ্গে করে নিয়ে আসা ফলমূল, মিষ্টান্ন এবং বাচ্চাদের জন্য ফাস্টফুডগুলো সেন্টার টেবিলের উপর রেখে মায়ের দিকে একবার তাকালো, বলল। বড় চাচির ঘুমের ওষুধটা শেষ হয়ে গিয়েছিল, সেটা নিয়ে এসেছে। আচ্ছা এখন রেখে দে, আমি কাউকে নিয়ে না হয় ওনার ঘরে পাঠিয়ে দিব। মাথা নাড়ায় তৈমুর। শাহানা পুনরায় বলেন। ঘরে যা, হাত মুখ ধুয়ে আয়, আমি ওদের খাবার বাড়তে বলি। সবে 9টা বাজে আম্মা, এত তাড়াতাড়ি খাবো না, পরে সবার সাথে একসাথে বসবো।
ছেলের কথাতেই সায় জানালেন শাহানা। তৈমুর ঘরে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়াতেই তিথিয়া প্রশ্ন ছুড়ল। তোর হাতের প্যাকেটে কি আছে? ঘরে নিয়ে যাচ্ছিস যে, বইয়ের জন্য আবার আলাদা করে কিছু নিয়ে এসেছিস নাকি? বড় বোনের কথায় ভরকে গেল তৈমুর, আমতামতা করে বলল। আলাদা করে আবার কি নিয়ে আসবো? আমারই প্রয়োজন কিছু। খাবারের ব্যাগে প্রয়োজনীয় কিছু? হ্যাঁ, দোকান থেকে সব কেনার সময় এক্সট্রা ব্যাগ এনে কিছু ফাইল ভরেছিলাম এতে, যাতে আনতে সুবিধা হয়। দেখবে? সঙ্গে সঙ্গেই দেখার জন্য সেদিকে উকি দিল তিথিয়া। এতে যেন বেশ নারাজ ছিলেন শাহানা। ধমকে সুরে বলে উঠলেন। বললে তো দরকারি জিনিস আছে, তোর তাতে কি? এত প্রশ্ন করতে হবে কেন? তুই ঘরে যা তো বাবা। মায়ের ধমকে নড়ে চড়ে উঠল তিথিয়া, মুখ ভোঁতা করে বসে রইল। তৈমুর চলে গেল ঘরে। রাতের রান্নাবান্নার আয়োজন সব শেষ। শাশুড়ির থেকে স্বামীর ফেরার সংবাদ শুনে বোতল ভর্তি ঠান্ডা পানি নিয়ে ঘরে চলে এলো উৎমি। গোসল সেরে সবাই বাথরুম থেকে বেরিয়েছে তৈমুর। স্ত্রীকে দেখতে ঠোঁটের কার্নিশে হাসি ফুটে উঠল তার। তোয়ালে দিয়ে মাথা মুছতে মুছতে এগিয়ে এসে বিছানায় বসল সে। বলল, চোখ দুটো একেবারে গর্তে পড়ে গিয়েছে। বাইরে থেকে ফিরে রান্না করে দৌড় দিয়েছেন, তাই না? অপ্রস্তুত হল উৎমি। স্বামীর হাত থেকে ভেজা তোয়ালেটা নিয়ে বারান্দার দিকে এগিয়ে যেতে যেতে প্রত্যুত্তর করল। বাড়িতে এত মানুষ, বউ হয়ে বিশ্রাম নেই কি করে? সর্বপ্রথম নিজের কথা ভাবা উচিত। অসুস্থ হয়ে পড়লে কি হবে? অফিস কাজকর্ম বাদ দিয়ে আমার পক্ষে তো আর স্ত্রী সেবা করা সম্ভব নয়। তাছাড়া বাড়িতে এখন বৌদের অভাব নেই, তারাই করে নিত। উত্তর দিল না উৎমি। নীরবে তোয়ালে মেলে দিয়ে ঘরে আসতেই নজরে পড়ল ছোটটি টেবিলের উপরে রাখা একটি ব্যাগ। গত সপ্তাহে এক প্রকার জোর করে স্বামীকে নিয়ে ডাবল বেডের সোফা আর এই টি টেবিলটি পছন্দ করে কিনে এনেছিল সে। তারপর থেকে এখানে রাখা চেয়ার টেবিলের জায়গায় ঠাঁই পেয়েছে সেই সোফা সেট, আর পুরনো সেই চেয়ার টেবিল রেখে আসা হয়েছে সেটার স্টোররুমে। সোফায় বসে ব্যাগটা খুলতেই ভুরুদায়ে কুঞ্চিত হলো উৎমির। একে একে ভেতর থেকে বের করলো দুটো মিডিয়াম সাইজের কন্টেইনার। তার মধ্যে একটাতে রাফায়েলো কেক আর একটাতে রসমালাই। সেগুলোর দিকে দৃষ্টি রেখে এসে প্রশ্ন ছুড়ল। এসব কি ভুল করে উপরে নিয়ে চলে এসেছেন? কিন্তু ভুল হয় কিভাবে? বাকি প্যাকেটগুলো তো ঠিকই নিচে রেখে এসেছেন। মালতি ফুপুকে দেখলাম নিয়ে যেতে। ড্রেসিং টেবিলের সম্মুখে দাঁড়িয়ে হেয়ার ড্রায়ার সাজে চুল শুকাচ্ছে তৈমুর। স্ত্রীর করা প্রশ্নটি শুনতে সঙ্গে সঙ্গে উত্তর দিল। ভুল করে নয়, বরং ইচ্ছে করে। ইচ্ছে করে? হ্যাঁ, এগুলো আপনার জন্য। আমার জন্য? কণ্ঠস্বরে তার বিস্ময়। কেন? সব তো আপনার পছন্দের। হ্যাঁ, তাই বলে আবার আলাদা? কেউ জানলে কি ভাববে বলুন? সবার সঙ্গে একসঙ্গে আনলেই তো হতো। আলাদা না এনে সবার জন্য একসঙ্গে আনলে ওখানে গিয়ে খেতে পারতেন আপনি। আম্মা সব খান না। মিষ্টি জাতীয় খাবারের মধ্যে ওই জিলাপি, পিঠাই, শ্যামাই আর পায়েসটাই চা খান। বাকি যারা আছে তারা কেউ না খেয়ে থাকে না। ও হ্যাঁ, তাদের জন্য মিষ্টি আনা হয়েছে। এসব আনতে গিয়ে তো এগুলো চোখে পড়ল। অফিস শেষে তো গাড়ি থেকে আর নামাই হয় না। আজ গেলাম, তাই ভাবলাম নিয়ে যাই। কথাগুলো শ্রবণালী পর্যন্ত পৌঁছাতেই আশ্চর্য হলো উৎমি। এই সামান্য যত্নটাই যেন তার সকল ক্লান্তি দূর করে দিয়ে জায়গা করে নিল ভালো লাগা, আনন্দের। নিজেকে এই মুহূর্তে এসে তার মনে হতে লাগলো গুরুত্বপূর্ণ একজন মানুষ। এই ছোট্ট একটা জীবনে তৈমুরের মতো একজন স্বামী থাকলে প্রত্যেক নারীর জীবনই হয়ে ওঠে স্বর্গীয়, আনন্দের, আর না থাকলে হয় দীর্ঘশ্বাস, আফসোস। পকেটে হাত গুজিয়ে দরজার দিকে এগিয়ে গিয়ে থামল তৈমুর। ঘাড় ঘুরিয়ে একবার স্ত্রীর পানে তাকিয়ে দৃষ্টি সরিয়ে নিল, বলল, আমি কি সবার সঙ্গে দেখা করে আসি? আপনি বরং দরজাটা আটকে দিন। বাড়ি ভর্তি মানুষ, কি কখন ঘরে ঢুকে পড়ে ঠিক নেই। প্রাইভেসির দফার অভাব হয়ে যাবে। বিপরীতে কিছু বলল না উৎমি। তৈমুর বেরোতেই দরজা আটকে দিল সে। সেই যে ভাবে এসেছিল তার পছন্দের রসমালাই নিয়ে, তখনই কথার ছলে নিজের পছন্দের খাবারের কথা বলে বসেছিল স্বামীকে। অথচ সেই সামান্য একটা কথা কিনে এতদিন ধরে মনে রেখে দিল লোকটি। চোখ জোড়া ভিজে উঠল উৎমির। হঠাৎ করেই বড় ভাইয়ের প্রতি তার কৃতজ্ঞতা জেগে উঠল। ভাগ্যিস ভাইয়ের কথায় বিয়েটা করেছিল সে, নইলে জানতো কিভাবে সব ভালোবাসা বিষাদ বয়ে আনে না। কিছু ভালোবাসা বয়ে আনে স্বস্তি, মানসিক শান্তি আর ছোট ছোট বিষয়ে প্রায়োরিটি।
রজনীর আধার বিলীন হয়ে নতুন ভোরের আলো ফুটেছে ধরণীতে। সেই আলোর সঙ্গেই তাল মিলিয়ে ধীরে ধীরে জেগে উঠছে বাড়িটিতে অবস্থানরত সকল লোকজন। রন্ধনশালা থেকে ভেসে আসছে বাসনপত্রের ছনছন আওয়াজ। বাড়ির বউয়েরা সেই কাকডাকা ভরে বিছানার সাথে সকল সম্পর্ক ছিন্ন করে চলে এসেছে সকলের জন্য নাস্তার বন্দোবস্ত করতে। রান্না শেষে জয়নবের খাবার সবার আগে বেড়ে ফেলল উৎমি। তারপর মালতী ফুফুর হাতে খাবার ভর্তি ট্রে তুলে দিয়ে বাচ্চাদের জন্য খাবার সাজানোয় মনোযোগ দিল। অপরদিকে জেবা এবং সূচি মিলে টেবিলে সাজাচ্ছে বাদবাকি খাবার। বেলা একটু বাড়তেই পুরুষেরা একে একে এসে বসলো খাবার টেবিলে। শাহানা গতকাল রাতেই পুত্রবধূদের উদ্দেশ্যে ঘোষণা দিয়েছেন, যতদিন বাড়িতে অতিথিরা থাকবে ততদিন বাড়ির ছেলেমেয়েরা আগে খাবে, তাদের খাওয়া শেষ হলে খাবে বাড়ির বউয়েরা। এই নিয়মটা অনেক আগে থেকেই চলে আসছে, শাহানার শাশুড়ির তৈরি নিয়ম। তাই বাড়িতে সর্বপ্রথম বউ হয়ে আসার দরুন নিয়মটা যেবার আগে থেকেই জানা, শুধু উৎমিই যেন নতুন করে জানলো। খাবার টেবিলে মোটামুটি সবাই উপস্থিত হলেও ফাঁকা রয়ে গিয়েছে দুটো চেয়ার। সকলের খাওয়া অর্ধ সমাপ্ত হতে সেখানে এসে উপস্থিত হলো তৈমুর এবং ছোট চাচার ছেলে এহসান। তৎক্ষণাৎ সকলের দৃষ্টি গিয়ে পড়ল তাদের উপর। তুরাগ হাতে ছেঁড়া রুটিখানা মুখে পড়ে ভাইদের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ল। কোথায় গিয়েছিলি তোরা? প্রত্যুত্তর করল এহসান। কোথায় আবার? বাজারে। তুমি তো নাক ডেকে ঘুমাচ্ছিলে, তাই বড় ভাবে আমাদেরকে সকাল সকাল ফার্দ হাতে পাঠিয়ে দিলেন। এত ভিড় না চারিদিকে, তাই ফিরতে দেরি হয়ে গেল। বাজারের ব্যাগগুলো সূচি আর মালতী ফুফুকে দিয়ে রন্ধনশালায় পাঠিয়ে দেবরদের প্লেটে রুটি তরকারি তুলে দিতে লাগলো জেবা। খাওয়ার ফাঁকে আবারও পুরোদমে শুরু হলো একে অপরের মধ্যে কথাবার্তা। তৈমুর খেতে খেতে নীরবে সেসব শুনছে। বাড়তি কথা বলা তার স্বভাব বহির্ভূত। স্বল্পভাষী মানুষ হওয়ায় ছোট থেকেই সব স্থানে খুব বাধ্য না হলে হা হু ছাড়া মুখ থেকে তার তেমন কোনো কথাই বেরোতে চায় না। শামীম বেশ কিছুক্ষণ ধরে আর চোখে শ্যালকের নীরবতা লক্ষ্য করল। তারপর আচমকাই উচ্চস্বরে ঠাট্টা স্বরূপ বলে উঠল, আমাদের তৈমুর হচ্ছে একেবারে নির্ঝঞ্ঝাট মানুষ। জীবনে তার কোনো চিন্তা নেই, অশান্তি নেই। তার উপর চাকরি করা বউ পেয়েছে, বউয়ের পয়সায় শুধু আয়েশ আর আয়েশ। আকস্মিক ছোড়া বাক্যগুলো যেন বিস্ফোরণ ঘটালো স্থানটিতে। সকলের দৃষ্টি গিয়ে আবার স্থির হলো তৈমুরের পানে। নড়ে চড়ে উঠল তৈমুর। এক পলক সবাইকে দেখে নিয়ে পুনরায় দৃষ্টি রাখলো নিজের খাবার প্লেটে। তুরাক একবার দুলাভাই তো আরেকবার ছোট ভাইয়ের পানে চাইল। সবার মধ্যে চলা গুরুত্বপূর্ণ কথার মাঝখানে এমন এক উদ্ভট কথা খুবই বেমানান ঠেকলো তার নিকট। নীরবতা ডিমিয়ে উৎসুক হয়ে প্রথম প্রস্তুত ছুড়ল ঝুমুরের স্বামী। তোমার বউ চাকরি করে নাকি তৈমুর? এবারও সঙ্গে সঙ্গে উত্তর দিল না তৈমুর। উপস্থিত সকলের মধ্যে বয়সে সবার বড় বুশরার স্বামী। এরপর একে একে ঝুমুরের স্বামী সজীব, তিথিয়ার স্বামী শামীম এবং রেণুকার স্বামী রাজীব। সজীবের করা প্রশ্নটির উত্তর শামীমই দিল। তা আবার বলতে, একবারে সরকারি চাকরি করে। আপনারা তো বউ ভাতের দিন এসে তার পরের দিনই চলে গেলেন, তাই হয়তো কিছু জানেন না। তৈমুরের কপাল বরাবরই ভালো, নইলে তাকে এত মেয়ে দেখালাম অথচ তাদের কাউকে পছন্দ না হয় শেষমেশ কিনা। এতটুকু বলেই থামল সে। বাকি কথা না বলেই আকার ইঙ্গিতে বুঝিয়ে দিল অনেক কিছু। বরাবরের মতো এখনও তৈমুরের মুখভঙ্গি স্বাভাবিক। ভেতরে বয়ে চলা রাগের পারদ বাইরে থেকে দেখা যেন বড়ই দুষ্কর। রন্ধনশালায় দাঁড়িয়ে এখনও রুটিবেলা চলমান রেখেছে উৎমি। তাকে সাহায্য স্বরূপ অপর পাশে দাঁড়িয়ে রুটি ছেঁকছে সূচি। এত অচেনা পুরুষের সম্মুখে যার সাহস তারা পায়নি, তাই জেবার কথাই অধিকটাই সামলাচ্ছে দুজন। আর বাইরের পরিবেশনার কাজ করছে জেবা এবং বুশরা। নিজেকে নিয়ে বাইরে আলোচিত প্রত্যেকটি কথায় শ্রবণাতীত হয়েছে উৎমির, যার কারণে চলন্ত হাতটা এক মুহূর্তেই থমকে গেল। তার মনটা বিষিয়ে উঠল। এত এত অচেনা পুরুষের মধ্যে তাকে নিয়ে এমন সব কথা চলছে, ভাবতেই শরীরটা কেঁপে উঠল। অপমানের চোখে জমল অশ্রু। তুরাগ পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চালালো। কথা ঘুরানোর উদ্দেশ্য বলল, আপনিও না দুলা ভাই, এসব কেমন কথা? এসব জেনেও ভুল তথ্য দিলে কেমন করে হয়? সবাই এবার উৎসুক হয়ে তাকিয়ে রইল তুরাগের পানে। তুরাগ হয়তো আরো কিছু বলতে চাইল, কিন্তু পারল না। তৈমুর মুখ খুলল। স্বভাব সুলভ অধরে মৃদু হাসি ঝুলিয়ে তাকালো দুলাভাইয়ের পানে, শুধালো, এতগুলো মানুষের সামনে আপনি কি তবে বলতে চাইছেন আমাদের বুবুকে বিয়ে করে আপনি দাম্পত্য জীবন অসুখে দুলা ভাই? এমন একটি কথা যেন কিছুতেই আশা করেনি শামীম। আমতা আমতা করে বলল, এটা কি বললে তৈমুর? তোমার বুবুকে নিয়ে আমি কতটা সুখী তা তুমি জানো না? তাও এসব প্রশ্ন করার মানে কি? আমি তো অবশ্যই এতদিন ধরে তাই জানতাম, কিন্তু আপনি না এই মাত্র বললেন
তৈমুরের জীবন অশান্তি নেই, ঝঞ্ঝাট নেই, তাই মনে হলো। তুমি কি রাগ করেছো? আমি কিন্তু কথাটা মজার ছলে বলেছি। শালার সঙ্গে মজা করব না তো কার সঙ্গে করব? এটা তো মিথ্যে নয় যে তোমার বউ চাকরি করে আর সেই টাকা। এবার আর বাক্যটি ওনাকে সম্পূর্ণ করতে দিল না তৈমুর। বিদ্রুপের সুরে বলল, হ্যাঁ, আমি তো বেকার মূর্খ মানুষ। বিয়ের আগে আপনার পয়সায় খেয়েছে, আর বিয়ের পর খাচ্ছি বউয়ের পয়সায়। কথাটা যেন সূচের মতো গায়ে গিয়ে বিঁধল শামীমের। বাড়ি বয়ে গিয়ে তৈমুরের করা অপমানের কথা সে আগেই স্ত্রীর মুখ থেকে শুনেছিল, তাই ভেবেছিল ভরা মানুষের সামনে না হয় তার কিছুটা সত্য লাজক, কিন্তু এভাবে যে ছেলেটা তার মুখের উপর জবাব দিয়ে দিবে সে কথাটা কস্মিন কালেও ভাবতে পারেনি শামীম। তাদের চলমান কথার মধ্যেই তৎক্ষণাৎ স্থান বলে উঠল, চাকরির কথা বলতে মনে পড়লো, কয়েকদিন আগে না তুমি প্রমোশন পেয়েছো তৈমুর ভাই? একবারও আমায় জানালে না। এই ট্রিটটা কিন্তু তোলা রইলো বলে দিলাম। হাট চোখে দোলাভাই চুপসে যাওয়া মুখখানি একবার দেখে নিয়ে স্থানের দিকে দৃষ্টি স্থির করলো তৈমুর। অবুঝের মতো বলে উঠল, আমি প্রমোশন পেয়েছে? কে বললো তোকে? আমি আবার চাকরি করে হবে দেখে শুনলি না? দুলাভাই কি বললেন? বউয়ের টাকা আয়েশ করি, আমার কোনো চাকরি বাকরি আছে নাকি? ঠেস দিয়ে বলা কথাটা সকলেই খুব সহজে বুঝে গেল, এমনকি শামীম নিজেও। তুরাগ ভাইয়ের এমন জবাবে ভেতরে ভেতরে সন্তুষ্ট হলো, আর চোখে তাকালো নিজ স্ত্রীর পানে, যেবার মুখশ্রীতেও সন্তুষ্টি ফুটে উঠেছে। প্রসঙ্গ বদলে যাওয়া ধরল, কিন্তু বদলাতে গিয়েও বদলালো না। রাজীব শব্দ করে মুখের খাবার চিবোতে চিবোতে বলল, বাড়ির বাইরে গিয়ে মেয়ে মানুষের চাকরি বাকরি করা ভালো না। এদের কোনো বিশ্বাস নেই, কখন যে কোনো অঘটন ঘটে ফেলে তার ঠিক নেই। এরা স্বাধীনতা পেলে নষ্ট হয়ে যায়। এসব কথা এবার ভীষণ বিরক্ত বোধ করছে তৈমুর। এতগুলো পুরুষের সামনে নিজের স্ত্রীকে নিয়ে করা আলোচনা আর সমালোচনা তার মেজাজ তুঙ্গে তুলে দিচ্ছে। এদের জায়গায় অন্য কেউ হলে হয়তো এতক্ষণে ঠিকই কিছু একটা বলে দিত। তৈমুর কিন্তু বোনজামাই বলেই হয়তো তা আর পারছে না। শামীমও তাতে সায় জানালো, আমিও তো এটাই বলি, কিন্তু শালা আমার বুঝতেই চায় না। বউয়ের কথাতেই এখন সে চলে। মাঝপাতায় খাওয়া থামিয়ে দিল তৈমুর। এবার একটু কড়া বাক্যেই বলল, বউয়ের কথায় চলতে পারলাম কই দুলাভাই? আপনার মতো তো নিজের মা, ভাই বোন, পরিবার, বাবার ভিটে বাড়ি ছেড়ে শ্বশুরের দেওয়া ফ্ল্যাটে এখন উঠতে পারলাম না। আর না পারলাম নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে চাকরি ছেড়ে বউকে পটিয়ে শ্বশুরের থেকে ব্যবসার জন্য টাকা আদায় করতে। এখনই কিন্তু বউ নিয়ে বাবার বাড়িতেই থাকছে। এবার রাজীবের দিকে তাকিয়ে অধরে কৃত্রিম হাসি ফুটিয়ে বলল, যার নষ্ট হওয়ার সে এমনিতে নষ্ট হয়ে যায় ছোট দুলাভাই। যার নষ্ট হওয়ার সে এমনিতে নষ্ট হয়ে যায় ছোট দুলাভাই। তাকে যদি আপনি ঘরবন্দি করে রাখেন তবু, আর যার ঠিক থাকার সে হাজারটা অপশন ছুঁড়ে ফেলে এমনিতে ঠিক থাকে। একবার নিজের পরিবারের দিকে তাকিয়ে দেখুন না, অত আগে তো আর নারীদের এমন স্বাধীনতা ছিল না। তারপরেও আপনার মা। এর বেশি কিছু বলার আর প্রয়োজন হলো না তার। যা বুঝার বুঝে গেল রাজীব। মিয়ে গেল সে। কোনো মতে সেখানেই খাওয়ার ইতি ঘটিয়ে দ্রুত হাতটা মুখে ধুয়ে লুকিয়ে ত্যাগ করলো স্থান। বাইরে থেকে কথাগুলো শুনে তিথিয়া খাবার ঘরে প্রবেশ করলো। এসেই ছোট ভাইয়ের উদ্দেশ্যে রাগমিশ্রিত স্বরে বলল, তুই কি তোর দুলাভাইকে খোঁচা দিচ্ছিস তৈমু? আমি আমার বাপের থেকে পাওনা ওয়ারিশ নিয়ে যা করার করেছি, সেসব নিয়ে তুই বলার কি? আমি তো একই কথা বলতে পারি। আমাদের কি নিজের বাবার সম্পত্তিতে কোনো অধিকার নেই? নিজেদের বাড়িতে নিজের বউ নিয়ে থাকছে। আমার বউ যা ইচ্ছে করুক, তাতে তোমরা বলার কে? কবে তো নিষেধ করে দিয়েছিলাম আমার বউ নিয়ে কোনো গসিপ চলবে না। শামীম মিনমিন স্বরে বলল, আমি না হয় মজার ছলে কিছু কথা বলেছি, তাই তুমি এভাবে অপমান করবে? শালার সঙ্গে তো দেখছি এখন আর মজাই করা যাবে না। নিজের হাঁটুর বয়সে ছোট শালার সঙ্গে মজা করাটা আপনার কাছে যৌতুক মনে হলেও আমার কাছে আমার স্ত্রীর নামে পরপুরুষ করা মন্তব্য বড় দৃষ্টিকটু লাগে দুলাভাই। আমি সম্পর্কে আপনার শ্যালক হলেও আমার বউ আপনার জন্য পরনারী। হাঁটুর বয়সে বললেও ভুল হবে, তার থেকে ছোট অনেক সে। তা কিনা আপনি কোন কেলে কথা বললেন? তার স্বামী কি জ্ঞানহীন, অবুঝ? এরপর বলার মতো আর কোনো কথাই খুঁজে পায় না কেউ। স্বামীর অপমান কিছুতেই যেন তিথিয়া মেনে নিতে পারে না। দিন দিন তার শান্তশিষ্ট ভাইটা যেন এমন লাগামহীন হয়ে যাচ্ছে ভাবতেই ভেতরে ভেতরে অবাক হয় সে। স্বামীর উদ্দেশ্যে কড়া কণ্ঠে বলল, তোমাকে বলেছিলাম না, তৈমুর আর আগের তৈমুর নেই, অনেক পরিবর্তন হয়েছে ওর মধ্যে। পরিবর্তন তো তোমাদেরও হয়েছে বুবু। বিয়েটা করেছেন আমি মহান না করে ফেলেছে। যা শুরু করেছে তোমরা, বারবার বলার পরেও অধিকারের বাইরে এসে কথা বলা, পরের বউ নিয়ে রসারস আলাপ করতে খুব ভালো লাগে, তাই না? চল শক্ত হয়ে গেল তিথিয়ার। দাঁতে দাঁত চেপে বলল, এই বাড়িটা আমার বাবার, এই বাড়িতে আমারও সম্পূর্ণ অধিকার রয়েছে, তাই অধিকার নিয়ে অত বড়াই করিস না।
এতক্ষণ সব কথা নীরবে শুনলেও শেষে বাধ্য হয়েই মুখ খুলল তুরাগ। এই প্রথম বোনের মুখের উপরই বলে বসল সে। ভুল বললে বুবু, মৃত্যুর আগেই কিন্তু সব সম্পত্তির ভাগ বাটোরা বাবা করে দিয়ে গেছেন। আম্মা তুমি নিজেই তো সাক্ষী। উইল অনুযায়ী দোতলা তৈমুরের আর একতলা হচ্ছে আমার। আর তাছাড়া আমাদের দুই ভাইয়ের মধ্যে যথেষ্ট মিল রয়েছে, তাই একতলা দুইতলা দিয়ে কারোরই কোনো মাথা ব্যথা নেই। যদি সঠিক ভাগের কথা আসে তাহলে তুমি তোমার পাওনা থেকেই বেশি পেয়েছো। সামান্য এক কথা থেকে ঘটনা মোড় নিল সম্পত্তির দিকে। ভাই বোনদের মধ্যে ঝামেলা লাগার উপক্রম হতেই মালতী ফুফু সুযোগ বুঝে ডেকে নিয়ে এলেন শাহানা এবং মঈনুদ্দিনকে। ঘটনা সবটা শুনে কথার মধ্যে শাহানা আটকে দিলেন তাদের। মায়ের কথায় দুই ভাই চুপ হলো না তিথিয়া। অভিযোগের সুরে মাকে সবটা ইনিয়ে বিনিয়ে জানালো। তৈমুর এদের আর কোনো কথাই শোনার প্রয়োজন বোধ করলো না। চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো, বলল, এত কথা শোনার সময় নেই। এটা ভদ্র বাড়ি, মাছের বাজার নয়। অসুস্থ মানুষ দেখতে এসেছো, তাকিয়ে দেখো। এরপর থেকে আর অন্যের পরিবারের মেয়ে বউ নিয়ে কথা বলতে এসো না, তা মোটেও কারোর জন্য ভালো হবে না। বলে স্থান ত্যাগ করলো সে। তুরাগ ওই ঝামেলায় আর নিজেকে পুরোপুরি জড়ালো না। ছোট ভাই বরাবরই তার থেকে বেশ বুদ্ধিমান, তাই তার পিছু পিছু সেও সেখান থেকে চলে এলো। বাংলাদেশের আবহাওয়া বোঝা বড়ই দুষ্কর। এই ভূখণ্ড অতিষ্ঠ করা গা ঝলসানোর রোদ তো এই আবার রিমঝিম বৃষ্টি। আধবেলা সূর্যমামা ধরণী জুড়ে দাপট চালালেও বিকাল থেকে অন্তরিক্ষে ধূসর মেঘ জমেছে। ক্ষণে ক্ষণে বেরিয়ে আসছে বিদ্যুৎ রশ্মি, সাথে হো হো করে বাড়ছে বাতাসের বেগ। নিকটাত্মীয়দের অনেকেই ফিরে গিয়েছে নিজেদের বাড়িতে এখন শুধু জয়নবের বড় এবং মেজ কন্যা তিথিয়ারা, তুরাগ, জেবা, মঈনুদ্দিন, করবি আর তাদের ছেলে বউ। রাত 9:30। মুখ ভার করে জেবার ঘরের বিছানায় বসে আছে উৎমি। গত কয়েকদিনে স্বামীর সঙ্গে সম্পর্কটার বেশ উন্নতি হলেও আজ সারাদিনে তৈমুরের সঙ্গে কথা হয়নি তার। গত রাতেও খাওয়া শেষে ঘরে গিয়ে ক্লান্ত শরীর নিয়ে বিছানায় শুতে কখন যে ঘুমিয়ে কাদা হয়ে গিয়েছিল উৎমি, সে খেয়ালও তার নেই। এমনকি স্বামী কখন ঘরে প্রবেশ করেছে তাও সে জানে না। এরপর সেই ভোরে ফজরের আজান হতেই ঘর থেকে চেয়ে বেরোলো তৈমুর আর ফিরল নাস্তার টেবিলে। আর উৎমিও নামাজ শেষে চলে গেল রান্নাঘরে। তবে সকলের ওই বিচ্ছিরি ঘটনাটির পর যেন নিজেকে আর গুটিয়ে নিল মেয়েটি। অমন একটি ঘটনা, স্বামীর অপমান, পরিবারের সদস্যদের মধ্যে ঝামেলা সৃষ্টির জন্য দায়ী করতে লাগলো নিজেকে। তারপরেও কিভাবেই বা সে স্বামীর মুখোমুখি হতো। নিজেকে আজ খুব অসহায় লাগছে উৎমির। জীবনটা এমন কেন তার? যাকেই আঁকড়ে ধরে বাঁচতে চায় সেই যেন তার থেকে দূরে সরে যায়। তাদের চোখে খারাপ হয়ে যায় সে। যে বা ছোট যায় চুল বেঁধে দিতে দিতে তার এই উদাসীনতা খেয়াল করে শুধালো, মন খারাপ? উৎমি নিজের ভাবনাতেই বিহ্বল, যার জন্য প্রশ্নটি তার শ্রবণালী পর্যন্ত পৌঁছালো না। তার এই নীরবতায় যা বুঝার বুঝে গেল জেবা। চুল বাঁধা শেষ করে কানের কাছে ক্লিপ দিয়ে আটকে দিল কয়েকটি হাসনাহিনা ফুল। সম্মুখে এসে বসে মেকআপ সরঞ্জামের বক্সটিতে কিছু খুঁজতে খুঁজতে জিজ্ঞেস করলো, সকালে সেই ঘটনাগুলো নিয়ে এখনো ভেবে লাভ কি? ধ্যান ভাঙল উৎমির। অনুভূতি শূন্য দৃষ্টিতে তাকালো জানালার বাইরে। মিনমিনে স্বরে বলল, আমার জন্য এই পরিবারে এত অশান্তি। আমার সঙ্গে ওনার বিয়ে না হলে কি আর এমনটা হতো? নিজেকে দোষী মনে হচ্ছে? হ্যাঁ, হচ্ছে। তৈমুর কখনো এই অশান্তি নিয়ে তোমায় দোষারোপ করেছে? চড়াও হয়েছে? উনি খুবই ভদ্র, সুন্দর মনের একজন মানুষ। কিভাবে যেন সবটা সামলে নেয়, চড়াও হওয়ার প্রশ্নই আসে না। তাহলে এত মন খারাপ? নিজেকে হীন ভাবার যৌক্তিকতা কি? মানুষ কখনোই নিজের দিকে তাকিয়ে নিজের ভুলগুলো দেখে না। এরা দেখে শুধু অন্যের করা ভুল। ভুল না থাকলেও খুঁটিয়ে খুঁটিয়ে তারা ভুল বের করতে ওস্তাদ। সমাজ থেকে শুরু করে সংসার জীবন সবখানেই এসব চলে। তাই সব কিছু মনের মতো হয় না। একটা কথা সর্বদা মনে রাখবে, মানুষ কখনো একসঙ্গে সবাইকে নিয়ে সুখী হতে পারে না। তাই কে কি বললো মাথা থেকে ছেড়ে ফেলো। যদি কখনো ভুলও করো তবে কৌশলে সেই ভুলের জন্য স্বামীর থেকে ক্ষমা চেয়ে নেবে। বাস, জীবন সুন্দর। কিছুটা হলেও মন খারাপ কমলো উৎমির। প্রসঙ্গ বদলে বলল, এই রাত বিরেতে কি এক পাগলামো শুরু করলেন? ঘরে গিয়ে তো ঘুমিয়েই পড়বো, তাহলে অযথা এই সাজিয়ে দেওয়ার মানে কি? জেবা মোটা করে উৎমির দু চোখে কাজল লাগিয়ে দিয়ে বলল, মেয়ে মানুষের আবার সমাজের সময় অসময়ে আছে নাকি? তার উপর বিবাহিত মেয়ে, বাচ্চা কাচ্চা বিহীন বিন্দাস লাইফ। কোথায় সেজে গুজে স্বামীর সামনে একটু রং ঢং করবে তা না? ঘুমিয়ে পড়ো। ফেল ফেল নয়নে জয়ের পানে তাকিয়ে রইল উৎমি। জেবা পুনরায় বলল, তোমার ভাসুর আর আমার প্রেমের বিয়ে,
তারপরেও বিয়ের পর কম জ্বালাতন তাকে করিনি। দেখা গেল মাঝরাতে ঘুম ভেঙে গেছে, তখনই শোয়া থেকে উঠে শুরু হয়ে গিয়েছে আমার সাজগোজ। সেই সাজগোজ শেষে তাকে জোর করে ঘুম থেকে তুলে জিজ্ঞাসা করতাম আমায় কেমন লাগছে। ঘুম ভাঙিয়ে এমন প্রশ্ন? বকতো না? বোকার মতো সাহস আছে, বকার মতো সাহস আছে ওর? একটা ধমক দিলেই তো রেগে মেগে কথা বলা বন্ধ করে দিতাম। সেই রাগ চলতো সপ্তাহ খানেকের মতো, ব্যাটাকে কাছেও ঘেঁষতে দিতাম না। এরপরেও আর কোনো স্বামীর উপরে বিরক্তি দেখাতে পারে? ফিক করে হেসে উঠে উৎমে লাজুক স্বরে বলে, তাই বলে ঘুম থেকে জাগিয়ে এমন ছেলে মানুষই কেমন একটা বাড়াবাড়ি লাগে না? তা তোমার কাছে লাগতেই পারে, কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে এগুলো হচ্ছে ভালোবাসা। একটু খুনসুটি, একটু মিষ্টি ঝগড়া, ন্যাকামি, বাড়াবাড়ি স্বামীর সঙ্গে করবো না তো কার সঙ্গে করব। তবে জোহান হওয়ার পর থেকে অনেক কিছুই বদলেছে। মা বাবা হলে দায়িত্ব বেড়ে যায়। বাবা মাকে চলতেও হয় অমন করি, যাতে সন্তানের চোখের সামনে সেসব না পড়ে। কালো শাড়ির সাথে হাত ভর্তি লাল টুকটুকে চুড়ি পরিয়ে দিয়ে সাজানো সমাপ্তি টেনে মুখশ্রী গম্ভীর করে নিল জেবা। কোনো ধরনের ভনিতা ছাড়াই এবার প্রশ্ন ছুড়ল, তোমাদের সম্পর্কটা এখনো স্বাভাবিক হয়নি, তাই না? কই, সবই তো স্বাভাবিক। মিথ্যা বলো না। সংসার জীবনের 8 বছর পেরিয়ে এসেছি, তাই যা বোঝার দেখলেই বোঝা যায়। বিবাহিত মেয়েদের মধ্যে আলাদা একটা পরিবর্তন লক্ষ্য করা যায়, যা তোমার মধ্যে আমি দেখতে পাচ্ছি না উৎমি। বিয়ের পরের প্রথম কয়েকদিন যখন ছিলাম তখনও এক কাহিনী দেখেছিলাম, কিন্তু তখন কিছু বলিনি। ভেবেছিলাম সময়ের সঙ্গে সঙ্গে হয়তো সব ঠিক হয়ে যাবে, কিন্তু এখন তো অনেকগুলো দিন পেরিয়েছে, তারপরেও ঠিক হলো না। আজ সকাল থেকেই কিন্তু তোমায় আমি লক্ষ্য করছি। অপ্রস্তুত হল উৎমে। ভদ্রমহিলার ইঙ্গিতপূর্ণ কথাটা সহস্যই বুঝে গেল সে। জেবা পুনরায় বলল, সম্পর্কে অ্যাফোর্ড প্রায়োরিটি বেশি ম্যাটার করে উৎমি। মেয়েরা ছেলেদের চেয়ে একটু বেশি সংসারী হয়, তাই তোমার বয়সী মেয়েরা সবটাই জানে, সবটাই বোঝে। আমি কি বলতে চাইছি আশা করি তুমি বুঝতে পারছো। পারছি। আরও কিছু বলতে গিয়েও মাঝপথে থেমে গেল জেবা। জোরপূর্বক হেসে বলল, রাত হয়েছে, ঘরে যাও তবে। শুভরাত্রি। মাথা নাড়িয়ে বিছানা থেকে নেমে দাঁড়ায় উৎমি। বিদায় জানিয়ে জেবার ঘর থেকে বেরিয়ে সোজা হাঁটা ধরে নিজেদের কক্ষের দিকে। বৃষ্টি আসার আগ মুহূর্তটাও সবচেয়ে সুন্দর, আর এই সুন্দর মুহূর্তটিকে আরও সুন্দর করে তুলতে অন্য কোনো সময় হলে হয়তো বসে বসে বই পড়ত তৈমুর। কিন্তু আজ সে উদাস মনে বারান্দায় দাঁড়িয়ে নিষ্পলক দৃষ্টিতে তাকিয়ে আছে রাতের এই খোলা মেঘাচ্ছন্ন অন্তরিক্ষে। হাত বাড়িয়ে ছুঁয়ে দিচ্ছে গুড়ি গুড়ি বৃষ্টির ফোঁটা। তারপর চোখ বন্ধ করে বার কতক দীর্ঘশ্বাস ফেলে পকেটে হাত গুজে আরও কিছুক্ষণ সেখানেই ঠায় দাঁড়িয়ে রইল সে। বৃষ্টির তেজ বৃদ্ধি পেতেই নড়ে চড়ে উঠল তৈমুর। ঘরের ভেতরে পা রাখতেই মুখোমুখি হলো প্রিয় রমণীর। তৎক্ষণাৎ প্রতিমধ্যে পা দুটো তার থমকে দাঁড়ালো। রমণীকে নতুন সাজে দেখে দৃষ্টিতে ছড়িয়ে গেল মুগ্ধতা। উৎমি মাত্রই কক্ষে প্রবেশ করে দরজা ছিটকিনি লাগিয়েছে। তারপর সারা ঘরে স্বামীকে খুঁজে না পেয়ে অনুমান বশত পা বাড়িয়েছিল বারান্দার দিকে। তখনই সেখান থেকে তৈমুরকে বেরিয়ে আসতে দেখে থেমে দাঁড়ালো সে। চোখাচোখি হলো দুজনার। আজ আর ব্যস্ত হয়ে সেই চশমায় ঢাকা নদীর মতো সরল সুগভীর আখি যুগলের থেকে দৃষ্টি সরালো না উৎমি। মনোযোগী গাঢ় দৃষ্টিতে তাকিয়ে রইল ওই চোখে। খুঁজে ফিরল কিছু। এক মুহূর্তের জন্য হৃদস্পন্দন যেন থমকে গেল তার। মেয়েটির এখনো দৃষ্টিতে অপ্রস্তুত হলো তৈমুর। মনোযোগ ঘোরাতে খুক খুক করে বার কতক কেশে পাশ কাটিয়ে চলে গেল পালঙ্কের ওপাশে। পকেট থেকে মোবাইল বের করে চার্জে বসাতে বসাতে জিজ্ঞেস করলো, কোথায় ছিলেন এতক্ষণ? বিছানায় পা ঝুলিয়ে বসে আবারও স্বামীর পানে দৃষ্টি স্থির করলো উৎমি। প্রত্যুত্তরে বলল, ভাবির ঘরে। বিপরীতে নীরব রইল তৈমুর। সেখান থেকে সরে গিয়ে সোজা ল্যাপটপ নিয়ে বসে পড়ল সোফায়। স্বামীর এই নির্লিপ্ত ভঙ্গি দেখে ভেতরে ভেতরে চরম ক্ষুব্ধ হলো উৎমি। রাগটাকে গিলে ফেলে প্রশ্ন ছুড়ল, রাতে খেলেন না যে? সন্ধ্যায় নাস্তা করেছিলাম, তাই আর খিদে পাইনি। আপনি খেয়েছেন? প্রশ্নটির কোনো উত্তর না দিয়ে পাল্টা প্রশ্ন ছুড়ল উৎমি। কেমন লাগছে আমায়? সুন্দর। শুধুই সুন্দর? প্রশ্নটিতে কৃত্রিম হেসে স্ত্রী পানে পূর্ণ দৃষ্টিতে তাকালো তৈমুর। শীতল কণ্ঠে বলল, সুন্দর মানুষদের সবভাবেই সুন্দর লাগে, সাজলেও না সাজলেও। প্রশংসাটি মোটেও পছন্দ হলো না উৎমির। মনটা ভীষণ খারাপ হলো তার। অন্যদিনে তৈমুরের থেকে আজকের তৈমুরকে যেন তার কাছে ভিন্ন এক মানুষ মনে হচ্ছে, যার কথাবার্তায় কোনো প্রাণ নেই, নেই তার হাসিতে সজীবতা। সকালের ঘটনাটির কারণেই কি তবে? বাইরে ঝুমঝুমিয়ে বৃষ্টি নেমেছে। বাতাসের বেগ হো করে বৃদ্ধি পাচ্ছে।
বিছানা থেকে নেমে নীরবে বারান্দার দিকে পা বাড়ালো উৎমি। তৈমুর তা দেখল, বলে উঠল। আপনি চাইলে আরও নিভিয়ে শুয়ে পড়তে পারেন। প্রতিমধ্যে থেমে দাঁড়ালো উৎমি, জিজ্ঞেস করলো। আপনি শোবেন না? না, দেরি হবে। অফিসে আবার কাজে চাপ বেড়েছে? না, তাহলে? গতকালকে কিছু কাজ বাকি আছে, ঘুমিয়ে পড়ুন আপনি। কাল তো কলেজ যেতে হবে। বন্ধ দিয়ে দিয়েছে। বন্ধ? কিসের? কিসের আবার? এই সপ্তাহের পরের সপ্তাহে যে ঈদ, সে কথা কি ভুলে গিয়েছেন? ভুলিনি। আপনার অফিস বন্ধ দিবে কবে? সম্ভবত ঈদের 3-4 দিন আগে দেয়, আবার সপ্তাহ পেরোনোর আগেই খুলে দেয়। এত দেরি করে ছুটি দিয়ে এত তাড়াতাড়ি খুলে দেয়, এটা আবার কেমন দুর্নীতি? সরকারি চাকরি নয় যে এত সুযোগ সুবিধা থাকবে। প্রাইভেট কোম্পানি, তাই ছুটি অল্পই থাকে। বেশি ছুটি দিলে কোম্পানির লস। তাহলে আপনার বিসিএস দেওয়া উচিত ছিল। লাভ কি? এত কাজ করতে হতো না, অনেক সুযোগ সুবিধা পেতেন। লাভ কি এত সুযোগ সুবিধার যদি বেতনই কম থাকে? তা অবশ্য ঠিক। কথা শেষে সেখানে আর দাঁড়িয়ে না থেকে বারান্দায় চলে এলো উৎমি। বাতাসের সাথে সাথে বৃষ্টির তেজ বাড়ছে। বারান্দার অর্ধেকটা ইতোমধ্যে ভিজে গিয়ে জমেছে বৃষ্টির পানি। সাথে ভিজছে উল্টিয়ে রাখা বেতের চেয়ার এবং টেবিলটা। শাড়ির আঁচল কোমরে গুজে দুহাত বাড়িয়ে বৃষ্টির পানি ছুঁয়ে দিতে লাগলো উৎমি। চুরির রিনিঝিনি শব্দে জায়গাটিতে সৃষ্টি হলো ভুতুড়ে এক পরিবেশ। একসময় রেলিং শক্ত করে ধরে দেহের অর্ধেকটা বাইরে বাড়িয়ে বৃষ্টির জলে গা ভেজাতে লাগলো উৎমি। আকাশ থেকে ক্ষণে ক্ষণে বেরিয়ে আসছে মেঘের গর্জন। মাটিতে পড়া বৃষ্টির ফোঁটার শব্দ ব্যতীত শোনা যাচ্ছে না আর তেমন কোনো শব্দ। তন্মধ্যে আচমকা তার ডান হাতের কবজি ধরে হ্যাঁচকা টানে তাকে সরিয়ে নিয়ে এলো কেউ। মুহূর্তেই শরীরে ভারসাম্য হারিয়ে ফেলল উৎমি। মাথা গিয়ে ঠেকল পুরুষালীর প্রশস্ত পক্ষে। তৈমুর গম্ভীর এবং কঠিন স্বরে স্ত্রীর উদ্দেশ্যে বলে উঠল। মাথা কি গেছে আপনার? এ রাত বেরোতে ভিজছেন কেন? অসুখ করলে? তার উপর রেলিং এখন পিচ্ছিল, নিচে পড়ে গেলে হাড় করতে সব ভেঙে যাবে। কথাগুলো চুপচাপ শুনে মাথা উঁচু করে স্বামীর মুখপানে তাকায় উৎমি। কয়েক সেকেন্ড নীরব থাকে, তারপর হুট করেই ভোতা মুখে বলে ওঠে। আপনি না একটু বেশি লম্বা তৈমুর সাহেব। আপনার মুখের দিকে তাকিয়ে কথা শুনতে কিংবা বলতে বলতে কেন যেন আমার ঘাটটাই ভেঙে যায়। গুরুত্বপূর্ণ কথার মধ্যখানে নিজের সম্পর্কে স্ত্রীর মুখ থেকে এমন একটি উদ্ভট কথা যেন কিছুতে আশা করেনি তৈমুর। কিছুক্ষণ নীরবতা পালন করে প্রত্যুত্তর করল। বেশি সমস্যা না হলে তাকিয়ে বলতে পারেন। সামনে এত হ্যান্ডসাম একটা জামাই রেখে তার দিকে না তাকিয়ে কথা বলবো? এমন একটা কথা কোন আক্কেলে বললেন আপনি? আপনাকে বললে আপনি আমার দিকে না তাকিয়ে থাকতে পারবেন? মুখশ্রী থেকে গম্ভীরতা বিলুপ্ত হয়ে বোকা বনে গেল তৈমুর। নিজের সৌন্দর্যের প্রশংসা শুনে কি লজ্জা পেল সে? বোঝা গেল না তা। তৈমুর ছেলেটার গায়ের রং ফর্সা না হলেও সরাসরি তাকে কালো মানুষদের কাতারে ফেলা যায় না। চেহারা কিছুটা অনুজ্জ্বল, নদীর স্রোতের মতো সরল, সমুদ্রের মতো সুগভীর দুটো চোখ, তার সাথে লাগোয়া সরু নাক, গাল থুতনি ভর্তি চাপ দাড়ি, মাথায় ঘন কালো চুল। আজ তার এই সৌন্দর্য নাচেতেই খুব করে আকৃষ্ট করছে উৎমিকে। মস্তিষ্কের নিউরনে ছড়িয়ে গিয়েছে একটি কথা, তৈমুর সুন্দর। তার চোখ সুন্দর, তার ঠোঁট সুন্দর, তার চেয়ে অধিক সুন্দর তৈমুরের ব্যক্তিত্ব। তাকে এই মুহূর্তে নিজের করে না পেলে যেন জীবনটাই বৃথা। বাইরে ঝোড়ো হাওয়া এসে মেয়েটির কপলে ললাটে বৃষ্টির পানিতে ভিজে লেপটে থাকা খুচরো চুলগুলো উড়িয়ে দেওয়ার চেষ্টায় অবিরত। কপল থেকে গড়িয়ে পড়া পানির ফোঁটা গলা দিয়ে বেয়ে শাড়ির ভাঁজে এসে বিলীন হচ্ছে। নিষ্পলক দৃষ্টিতে সেসব অবলোকন করলো তৈমুর। স্ত্রীর দিকে কিছুটা ঝুঁকে এলো, দৃষ্টি গিয়ে স্থির হলো গলার নিচে, হীরের মতো চিকচিক করা কুচকুচে কালো তিলটির উপর। চুম্বকের ন্যায় ঘোরের অতল গহ্বরে আটকে গেল পুরুষটি। ইচ্ছে জাগলো নরম ঠোঁটে সেই তিলটি ছুঁয়ে দিতে। নিজের ইচ্ছেকে রুখে দিতে চাইল তৈমুর। নিজেকে সংযত রাখার অবিচলত চেষ্টায় রত হলো। সেদিক থেকে দৃষ্টি সরাতে গিয়েও পারল না, বরং এবার তার দৃষ্টি গিয়ে থামল মেয়েটির উন্মুক্ত ফর্সা উদরে। কালো শাড়ির ভাঁজে সুন্দর দেহটা যেন আবেদনময়ী ঠেকছে পুরুষালী দৃষ্টিতে। শরীরের ভেতরে ধীরে ধীরে পুরুষত্ব জেগে ওঠার জন্য মাথাচাড়া দিয়ে উঠল। নিঃশ্বাস ভারী হলো। বিপরীত লিঙ্গে মারাত্মকভাবে টান অনুভব করলো। কোনো এক অদ্ভুত কারণে আজ এই মুহূর্ত থেকে নিস্তার পেতে চাইছে তৈমুর। কোনো অঘটন ঘটিয়ে ফেলার আগেই সবকিছু নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে। মেয়েটি তার স্ত্রী, তার জন্য তার পুরুষালী মনে একচ্ছট অনুভূতির আধিপত্য রয়েছে। জীবনের বিশাল এক জায়গা জুড়ে বাস করছে সে। আছে দুজনের মধ্যে হালাল সম্পর্ক, আর সেই সম্পর্কের জেরেই হয়তো মস্তিষ্ক হেরে গিয়ে জিতে যেতে চাচ্ছে শারীরিক চাহিদা। শুকনো ঢোক গেলে জিভের ডগায় ঠোঁট ভেজালো তৈমুর। সরে যাওয়ার প্রয়াস চালালো, কিন্তু পারল না। উৎমির জল জলে চাহনি তখন ওই ভেজা ঠোঁটে নিবদ্ধ। কর্ণে তার পৌঁছাচ্ছে না কোনো শব্দ।
পুরুষটির প্রেমে এতটাই সে মত্ত হয়ে গিয়েছে যে দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে পায়ের আঙুলে ভর করে উঁচু হয়ে দাঁড়ালো। বিলম্ব না করে লাজ লজ্জা ভুলে নরম ওষ্ঠডয় দ্বারা ছুঁয়ে দিল অপরজোড়া ওষ্ঠ। দুহাত দিয়ে লোকটির গলা জড়িয়ে ধরে তৃষ্ণার্ত পথিকের ন্যায় শুষে নিতে লাগলো মসৃণ পুরুষালী পুরুঠোঁট। জীবনের প্রথম অথচ এত গভীর মেল স্পর্শে কেঁপে উঠল তৈমুর। ভারসাম্য হারাতে হারাতেও ডান হাতটি মেয়েটির অনাবৃত কোমরে আর বাম হাতটির রেলিংয়ের সাথে চেপে ধরে সামলে নিল নিজেদের। রমণীটিকে বাধা দেওয়ার বদলে আরও প্রশ্রয় দিল। দুজনের মধ্যে সৃষ্ট সকল দূরত্ব গুছিয়ে নিয়ে নির্ভর হয়ে গেল তার উপর। এই সামান্য প্রশ্রয়ে উৎমি যেন সব তালগোল হারিয়ে ফেলল, হয়ে গেল পাগলাটির সঙ্গে। দূরে কোথাও বাজ পড়ার শব্দ হলো, সঙ্গে সঙ্গে বিচ্ছিন্ন হলো বিদ্যুৎ। চারিদিক হয়ে উঠল গা ছমছমে, আধারে ঘেরা। আকাশের বুক চিরে বেরিয়ে আসা আলোকরশ্মি কিছু সেকেন্ডের জন্য আলোকিত করে দিয়ে গেল ধরণী। যুগল দুজন ক্লান্ত হয়ে একে অপরের ঠোঁট ছেড়ে ঘন ঘন শ্বাস ফেলছে। উৎমি দেহের ভারসাম্য ছেড়ে দিয়ে মাথা গুজেছে পুরুষালী বুকে। তৈমুর এক হাতে ধরে রাখলো তাকে, অত্যন্ত কোমল এবং কম্পিত স্বরে ফিসফিস করে বলল, এখানে থেমে যাওয়া উচিত উথমি, নাহলে ব্যাপারটা বাড়াবাড়ি পর্যায়ে চলে যাবে। এই অন্ধকারেই মুখ তুলে বিপরীতে দাঁড়ানো মানুষটির পানে সুগভীর দৃষ্টিতে তাকালো উৎমি। ক্ষণে ক্ষণে এসে আলোকিত করা প্রাকৃতিক আলোতে যতটুকু দেখা যায় ততটুকু দেখেই অচেতন মনে এলোমেলো বাক্যে বলল, হোক। পরে আফসোস হলে আমায় ভালোবাসে না তৈমুর? ছোট্ট একটি বাক্য, অথচ তাতে বুকটা কেঁপে উঠল তৈমুরের। আবারও ঝুঁকে এলো, কপালে হাত রাখলো আলতো করে। ঠোঁটের ফাঁক দিয়ে বেরিয়ে এলো অতি সত্য একটি শব্দ, বাসি। তাহলে হোক বাড়াবাড়ি, আমি তো আপনারই। বেসামাল হয়ে উঠল তৈমুর। আমি তো আপনারই। বাক্যটি মস্তিষ্কের নিয়রণেই ছড়িয়ে যেতেই স্ত্রী কোমর চেপে ধরে নিজের অতি নিকটে টেনে নিল তাকে। কানের ধারে গুজে রাখা ফুলগুলোর মিষ্টি ঘ্রাণ টেনে নিল নাসারন্ধ্রে। বন্ধ চোখের পাতা কপাল থেকে শুরু করে সারা মুখে অনবরত চুম্বন এঁকে মুখ নামালো গলায়। মাথা নষ্ট করা সেই তিলটিতে কামড় বসিয়ে গাঢ় চুমু দিল। তার প্রতিটি স্পর্শে কেঁপে উঠছে উৎমি। মুখ দিয়ে বেরিয়ে আসছে ব্যথাতুর শব্দ, কিন্তু বাধার বদলে সে দিচ্ছে সায়। তাতেই বেপরিয়া হয়ে ওঠে শান্তশিষ্ট এক পুরুষ। রমণীকে পাঁজো কোলে তুলে নিয়ে ঘরে প্রবেশ করে ঠাঁই নেয় পালঙ্কে। মত্ত হয় ভালোবাসা উন্মাদনা আদরে। সকল দূরত্ব ঘুচিয়ে চার দেয়ালার এই সুন্দর একটি বৃষ্টিমুখর রজনীকে সাক্ষী রেখে এক দম্পতি মিলেমিশে একাকার হয়। মেটাই তাদের শারীরিক তৃষ্ণা। সারা রাত মুষলধারে বৃষ্টি হওয়ার পর শেষ রাতে সে বৃষ্টির বেগ কিছুটা কমেছে। রাতের আধারে হঠাৎ করে জেগে উঠেছে নিস্তব্ধ ফুলকুঞ্জ। চারিদিকে চিৎকার চেঁচামেচি আর কান্নার আওয়াজে কাঁচা ঘুমটা হালকা হয়ে গেল তৈমুরের। দরজায় কেউ কড়া নাড়ছে। সেই শব্দে বুকের উপর থেকে উৎমিকে সরিয়ে আলস্য উঠে বসল সে। হাত বাড়িয়ে অতি কষ্টে চশমাটা খুঁজে পেয়েও মুখ ভার হলো। চশমার বাম গ্লাসে বিশাল এক ফাটল ধরেছে। কিন্তু কখন হলো এমনটা? ওই প্রেমময় মুহূর্তে? কিভাবেই বা হলো? অসাবধানতাবশত? দরজার আওয়াজ ক্রমশ বেড়ে চলল। এবার ভেসে এলো মেয়েরই ডাক, তৈমুর, এই তৈমুর। রাতে দেরিতে ঘুমানোর ফলে মাথায় চিনচিনে ব্যথা শুরু হয়েছে তৈমুরের। মস্তিষ্কে চাপ প্রয়োগ করতেই কণ্ঠস্বরের মালিককে চিনে ফেলল সে। সকাল কি হয়ে গিয়েছে? প্রশ্নটি মাথায় রেখে কাছের জানালায় দৃষ্টি রাখলো। না, এখনো সকাল হয়নি। বাইরে এখন আবছা অন্ধকার। পাশে শুয়ে থাকা শুভ্র চাদরে মোড়ানো রমণীর পানে এবার তাকালো তৈমুর। ড্রিম লাইটের আলোয় চেহারা তার শুয়ে স্পষ্ট। কি নিষ্পাপ তার মুখশ্রী। হাত বাড়িয়ে তার মুখখানি ছুঁয়ে দিতে চাইলো, কিন্তু পারল না। আবারও কর্ণে ভেসে এলো সেই ডাক। ক্লান্তি নিঃশ্বাস ফেলে উৎমির গায়ের চাদরটা আর একটু টেনে দিয়ে নিজের টি শার্টটা পরে উঠে দাঁড়ালো তৈমুর। ঘরের আলো জ্বলল না। দরজার ছিটকিনি খুলে এক পাটা ফাঁকা করে মাথা বের করতেই দৃষ্টিগোচর হলো ভাবি জেবাকে। চোখে মুখে তার চিন্তা ও উদ্বিগ্নতা। সে অত খেয়াল করে তাকালো না দেবরের দিকে। উদ্গ্রীব হয়ে বলল, ওইদিকে তো সর্বনাশ হয়ে গেছে তৈমুর। বড় চাচি আর নেই। ফজরের আজানের একটু আগেই মারা গেছেন। চমকালো থমকালো তৈমুর। কথাটা বোঝার জন্য সবাই নিল কয়েক সেকেন্ড। এমনটা যে হবে আগে থেকেই হয়তো কিছুটা আঁচ করেছিল সে। মুখ দিয়ে আপনা আপনি বেরিয়ে এলো, ইন্নানিল্লাহি অনিল্লাহি রাজিউন। জেবা আবারও তাড়া দিয়ে বলল, বাড়ির সবাই এখন এখানে, তাড়াতাড়ি এসো তোমরা। তারপর আর এক মুহূর্ত দাঁড়ালো না সে। ছুটে চলে গেল সিঁড়ির দিকে। গন্তব্য 3 তলা। দরজা আটকে ঘরের আলো জ্বেলে আয়নার সামনে গিয়ে দাঁড়ালো তৈমুর। মৃত্যুর সংবাদ শুনে এখন আর সে দুর্বল হয় না। শেষ যেদিন খুব দুর্বল হয়েছিল সেদিন পিতার লাশটা তার সম্মুখে ছিল। মেয়েদের মতো সবার সম্মুখে হাম্মাও করে কাঁদতে না পারলেও চোখ বেয়ে তার পানি ঝরেছে। চার দেয়ালের ভেতর বুকে কষ্ট নিয়ে তিলে তিলে যন্ত্রণা ভোগ করেছে।
দীর্ঘশ্বাস ফেলে তৈমুর। চশমার অন্তরালে কি অশ্রু জমেছে চোখে? হয়তো। যতই হোক, চাচি তো মায়ের মতোই। ছোট থেকে এক বাড়িতে থেকেছে, মায়ের পরে শেষ তো শাসন করেছে তাদের। ভাঙা চশমাটা বড় অবহেলায় ড্রেসিং টেবিলের উপর রেখে নতুন আরেকটি চশমা বের করে চোখে পরে নিল তৈমুর। আর কোনো দিকে না তাকিয়ে ভ্রমের মধ্য দিয়েই চলে গেল বাথরুমে। পাশে স্বামীকে না পেয়ে লাইটার কৃত্রিম আলোয় আচমকাই ঘুমটা ভেঙে গেল উৎমির। কোনো মতে শোয়া থেকে উঠে বসলো সে। খোলা চুলগুলো খোপা করে চারদিকে দৃষ্টি পোলালো। মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে থাকা পোশাক আশাক দেখে লজ্জায় রাঙা হয়ে উঠল তার মুখশ্রী। বাথরুমে দরজা খুলে চুল মুছতে মুছতে বেরিয়ে এলো তৈমুর। জেগে ওঠা স্ত্রীকে দেখেও কোনো অনুভূতি কাজ করলো না তার ভেতর। তোয়ালেটা সোফায় রেখে না ঘুরেই বলল, দরজা আটকে দিন, ভালো করে ফ্রেশ হয়ে বাইরে আসুন, বড় চাচি মারা গেছেন। সকল লাজ লজ্জা নিমেষে বিলুপ্ত হলো রমণীর অঙ্গ থেকে। চমকিত স্বরে প্রস্তুত ছিল, কি? বড় চাচি? কখন, কিভাবে? সঠিক জানা নেই, ভাবি সে জানিয়ে গেল। আমি সেখানে যাচ্ছি, আপনি তৈরি হয়ে আসুন। আর দাঁড়ালো না তৈমুর। দরজা ভিড়িয়ে চলে গেল বাইরে। উৎমেই কান পেতে শুনল বাইরে থেকে ভেসে আসা মেয়েলি কান্নার শব্দ। মুহূর্তে বুকটা কেঁপে উঠল তার। গতকাল সন্ধ্যায় গিয়ে সে জয়নবের সঙ্গে কথা বলে এসেছে। আগের থেকে অনেকটাই সুস্থ হয়েছেন ভদ্রমহিলা। অথচ এই কয়েক ঘন্টার মধ্যে মানুষের মৃত্যু কত নিকটে ভাবতেই কষ্ট হয় উৎমের। মৃত্যু ভয়ে ভীত হয় মন। সকল কিছু ভুলে বসে। অন্তরে গেঁথে থাকে শুধু একটি শব্দ, আর তা হলো মৃত্যু। টাইলযুক্ত শক্ত মেঝের উপরে শুয়ে রাখা হয়েছে জয়নবের প্রাণহীন নিথর দেহ। রুহখানা দেহ ত্যাগ করার সঙ্গে সঙ্গেই তরল তাজা মানুষটির পরিচয় বদলে গেল। এক মুহূর্তেই তিনি সকলের নিকট হয়ে গেলেন মরহুমা লাশ। নরম তুলতুলে বিছানা থেকে ঠাঁই হলো শক্তপোক্ত মেঝেতে। জয়নবের মুখশ্রী জুড়ে নুরানি ভাব, ঠোঁটের কোণে জলজল করছে জীবন্ত হাসি। সাংসারিক কুটকাচালিতে গা ভাসালেও বেঁচে থাকাকালীন যথেষ্ট ফরেজগার নারী ছিলেন তিনি। দৈনন্দিন রুটিনের নামাজ রোজা কোরআন পাঠ কিছুই যেন বাদ যেত না। মেয়েরা মায়ের মরদেহের পাশে বসে হাউমা করে কাঁদছে। বশিরউদ্দিন কিছুটা দূরে বসে মলিন বিষণ্ণ মুখে এক দৃষ্টিতে তাকিয়েছেন মৃত স্ত্রীর পানে। একসঙ্গে কাটানোর কত বছর পেরোলো দুজনার, সঠিক হিসাব তিনি জানেন না। তবে দেখতে দেখতে যে কয়েক যুগ পেরিয়েছে তা ঠিকই ঠাউর করতে পারেন। বশিরউদ্দিনের স্মৃতিপটে এখনো ভেসে ওঠে নববধূ রূপে প্রথম তার বাপের ভিটায় পা রাখা কিশোরী জয়নবকে। পরনে লাল টুকটুকে শাড়ি, গা ভর্তি গহনা, আলতারাঙা পাজরা মস্তিষ্কে খুব ভালোভাবেই গেঁথে রয়েছে। এই তো সেদিন হাজারটা দুরন্তপনা নিয়ে বাড়ি মাথায় করে রেখেছিল কিশোরী মেয়েটি। সেই দুরন্তপনার জন্য সারাদিন শাশুড়ির অজস্র গালমন্দ শুনে রাত বিরাতে স্বামীর বুকে মাথা গুজে নালিশ করেছে। বখাটে বশিরউদ্দিনের মুখ থেকে জ্বলন্ত সিগারেটটা টেনে এনে মাটিতে ছুঁড়ে ফেলে অভিমানী চঞ্চল কণ্ঠে বলেছে, আমনে আর এই সব খায়েন না, কয়া দিলাম। নরক খাইয়া কি মজা পান। যাকে তার বাবা মা কখনো সিগারেট নিয়ে মুখের উপর কিছু বলতে পারেনি, তাকেই কিনা হাঁটুর বয়সে এক বাচ্চা মেয়ে শাসন করতে আসে ভেবেই মুখ বিকৃত করে ফেলেন তিনি। রাগত স্বরে বলেন, মুখ খারাপ করবি না কইয়া দিলাম। 2 দিনের স্যামরা আমারে শাসন করতে আইয়ে আমার পয়সা দিয়া আমি খাই, তোর বাপের কি? বাপ তুইলা কথা কইবেন না, কইয়া দিলাম। রাতে যে দুর্গন্ধ মুখ লইয়া আমার ঠোঁটের ওপর সুম্মে মনে থাহে না তখন? মেয়েটির আক্কেল গরম দেখে দৌড়ে এসে মুখ চেপে ধরে তাকে ঘরে নিয়ে দরজায় খিলাটেন বশিরউদ্দিন। দাঁতে দাঁত চেপে বলেন, এই স্যামরি, তোর লজ্জা শরম নাই? বাড়ির মাইনসেরা শুনলে কি ভাববো? কি ভাবেন? যেটা সত্য সেইটাই তো কইলাম। সব সত্য কইতে নাই, এসব শরমের কথা। শরমের কথা অ আইসা কমো না, কিন্তু আপনি আর কোনোদিন বিড়ি খাইতে পারবেন না। কিরা কাঁদেন? 100 বার খামু। তাইলে এই মুখ লইয়া আমার কাছে আর আইবেন না, বমি আইলে। কিশোরী বইয়ের জ্বালায় একসময় বিড়ির নেশা বাধ্য হয়ে ছাড়তে হয় ওনাকে। সাথে আরও কত অভ্যাস যে ধীরে ধীরে ত্যাগ করেছিলেন তারও কোনো হিসেব নেই। ভাবতে ভাবতে চোখে অশ্রু জমে বশিরউদ্দিনের। নিজের দিকে তাকান, মনোযোগী দৃষ্টিতে দেখে নিজের চামড়া কুঁচকে যাওয়া কালো হাত দুটো। সময়গুলো কত তাড়াতাড়ি না চলে যায়। সেই তরতাজা জোয়ান মর্দ এখন হয়ে উঠেছে বৃদ্ধ। সামনে পড়ে আছে তারই সঙ্গে জীবনের অর্ধেকেরও বেশি সময় কাটিয়ে দেওয়া সঙ্গিনীর মৃতদেহ। এরপর কি ওনার পালা? নদীর শেষ কিনারা এসে পৌঁছেছেন কি তবে? হ্যাঁ, পৌঁছেছেন। দুনিয়ার জীবনে অন্তিম পর্ব চলছে ওনার। স্ত্রী মুক্তি পেয়ে গিয়েছে আর মাত্র কয়েক ঘন্টা। তারপর ওনার এই নিথর দেহের ঠাঁই হবে মাটির নিচে, অন্ধকার কবরে।
চিন্তায় চিন্তায় চোখের পানি আর বাদ মানে না বশিরউদ্দিনের। কম্পিত কণ্ঠে কাঁদতে কাঁদতে চেঁচিয়ে ওঠেন বৃদ্ধ। আমার মনে হয় কেমনে ওই আন্দার কবরে থাকবো, অর্থ আন্দারে ডর লাগে রে। কেমনে আমার মনে থাকবো, ও মনে আমার থুইয়া একলা কেমনে গেলিগা। আমি একলা করে কেমনে থাকবো, রাত বিরাইতে কার লগে পান খাইতে খাইতে গপ্প করমু।